এই যে আমার কিউট বউ, কি করো? এই আপনি একদম আমাকে বউ বলবেন না। আচ্ছা ঠিক আছে, তোমাকে বউ বলবো না, না না, এগুলো কিছুই বলতে পারবেন না। সুইটহার্ট বলবো। আচ্ছা তাহলে জান পাখি বলে ডাকবো। আপনি কি পাগল? আপনাকে না বললাম আমাকে এগুলো কিছু বলে ডাকবেন না। আরে আমার কিউট বউটা এইভাবে কথা বলছো কেন? আপনি আবার এগুলো বলছেন? আরে এত আপনি আপনি করো না তো, সুইটহার্ট বলে ডাকো। তোমার মুখে আপনি শুনতে ভালো লাগে না জান। আর একবার যদি এগুলো বলেন তাহলে কিন্তু এবার খবর করে ছাড়বো। আরে বাবারে, আমার কিউট বউটার দেখি রাগও আছে। বেহার নির্লজ্জ কোথাকার, কয়বার বারণ করেছি তারপরও থামার কোনো নামগন্ধ নেই। আরে সুইটহার্ট, এত রাগ দেখাচ্ছ কেন? তোমার এই কিউট মুখে রাগ দেখানো মানায় না। তুলি বিরক্তি দেখে কিছু না বলে বিছানায় শুয়ে পড়ে। আরে সুইটহার্ট, তুমি শুয়ে পড়েছো কেন? তাহলে কি করব? আজকে না আমাদের বাসর রাত, তাই তুমি আমাকে আদর করবে। আমি তো এই বিয়েই মানি না, আর বাসরাত তো দূরের কথা। বিয়ে মানো না মানে? হ্যাঁ আমি মানি না, কারণ আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। আমি তোমাকে জোর করে বিয়ে করেছি মানে? এমন ভান করছেন যেন কিছুই জানেন না। বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আপনার বাবা আমার বাবাকে যদি বলেছে আমাকে আপনার সাথে বিয়ে দেয়, তাহলে কোম্পানিতে বাবার সব ঋণ মাফ করে দিবে, আর বিয়ে না দিলে ঋণের ইন্টারেস্ট বাড়িয়ে দিবে। তাই আমার বাবা বাধ্য হয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাকে আপনার সাথে বিয়ে দিয়েছেন। আপনি আমাকে পছন্দ করেন, তাই আপনি আপনার বাবাকে দিয়ে আমার বাবাকে ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করেছেন। আপনি কিভাবে পারলেন একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে জোর করে বিয়ে করতে? বিশ্বাস করো তুলি, আমি এসব কিছুই জানি না। হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করতাম। তুমি যেদিন তোমার বাবার সাথে অফিসে আসছিলে সেদিন প্রথম আর দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি শুধু বাবাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে জোর করে রাজি করাতে বলিনি। হয়েছে, আর ঢং করতে হবে না। বিশ্বাস করো তুলি, আমি সত্যিই বলছি, আমি কিছুতেই তোমাকে জোর করে বিয়ে করতে চাইনি। আমি তো এটাই জানতাম না যে তুমি এই বিয়েতে রাজি নও। আসলেই আপনারা ধনীরা এমনই, প্রথমে দোষ করে তারপর বিভিন্ন মিথ্যা বলে নিজেদের দোষ লুকান। প্লিজ তুলি, আমাকে বিশ্বাস করো। এখন এখানে নাটক করার কোনো প্রয়োজন নেই। আমাকে ক্ষমা করে দিন, আমি কখনোই আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না। কিন্তু কেন? যে লোক একটা মেয়েকে জোর করে বিয়ে করতে পারে তার উপরে আমার কোনো বিশ্বাস নেই, আর বিশ্বাস ছাড়া কাউকে ভালোবাসা যায় না। আর ভালোবাসলে আপনাকে স্বামীর অধিকার, আর ভালো না বাসলে আপনাকে স্বামীর অধিকার কিভাবে দেই? বিশ্বাস করো তুলি, আমি তোমাকে ভালোবাসি। যদি ভালোবাসতেন তাহলে এরকম জোর করে বিয়ে করতেন না। তুলি সত্যি আমি জানতাম না যে তোমার এই বিয়েতে মত নেই। জানলে আমি কখনো তোমাকে জোর করতাম না। আপনার এসব কথা শুনতে আমার একটুও ভালো লাগছে না, আমি ঘুমালাম। ঠিক আছে, ঘুমাও। ঈশান তখন ডিম লাইট জ্বালিয়ে লাইট বন্ধ করে দেয়। তারপর যখনই তুলির পাশে শুতে যাবে তখনই তুলি বলে ওঠে, একে আপনি এখানে শুচ্ছেন কেন? না হলে কোথায় শোবো? নিচে গিয়ে ঘুমান। এখানে ঘুমালে সমস্যাটা কোথায়? আমি আপনার মতো ছেলেদের একটুও বিশ্বাস করি না, কখন সুযোগের সদ্ব্যবহার করেন কে জানে। ঈশান তুলির এই কথা শুনে চুপ হয়ে যায়। ঈশানের চোখ কিছুটা ভিজে আসে। আজ পর্যন্ত কেউ কখনো তার চরিত্র নিয়ে কথা বলেনি, আর আজকে কেউ তার চরিত্র নিয়ে কথা বলল, আর সেটাও তার ভালোবাসার মানুষ। ঈশান নিজেকে ঠিক করে বলল, তার মানে তুই সত্যি আমাকে স্বামীর অধিকার দিবে না? আমি কি তখন মিথ্যা বলছিলাম? আমি সত্যিই আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না। আচ্ছা তাহলে আমি নিচে ঘুমাচ্ছি। আর একটি কথা, এটা মনে রেখো, আমি সত্যি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে জোর করে বিয়ে করিনি, আর আমি তোমার থেকে জোর করে আমার অধিকার চাইবো না। কথাটি বলে ঈশান বিছানা থেকে একটি বালিশ নিয়ে নিচে ঘুমিয়ে পড়ে। ঈশানের চোখ থেকে পানির ফোঁটা বালিশে পড়ে। ঈশান নিচে শোয়ার কারণে তার খারাপ লাগছে না, তার খারাপ লাগছে তার ভালোবাসার মানুষের প্রত্যাখ্যান ও তার প্রতি অবিশ্বাসের কারণে। তুলিও তখন কিছুক্ষণ নীরবে কান্না করে। একসময় দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা সূর্যের আলো প্রবেশ করছে চৌধুরী ভিলাই। ঈশানের চোখে পর্দা ভেদ করে সূর্যের আলো পৌঁছায়।
ঈশান ঘুম থেকে উঠে তখনই তার গত রাতের কথা মনে পড়ে। সেটা ভাবতেই তার মন খারাপ হয়ে যায়। ঈশান একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়, জানালার পর্দা সরিয়ে দেয়, রোদের আলো ঘরে প্রবেশ করে। ঈশানের চোখ তখন তুলির দিকে যায়। একটা মায়াবী ঘুমন্ত চেহারা সূর্যের আলোয় চিকচিক করছে। ঈশান দুঃখ ভরা মনে একটা মুচকি হাসি দেয়, তারপর ওয়াশরুমে চলে যায়। ঈশান ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তুলি ঘুম থেকে উঠে গিয়েছে। তখন ঈশান তুলিকে বলে, গুড মর্নিং। যাও ফ্রেশ হয়ে আসো। তুলি কিছু না বলেই ওয়াশরুমে চলে যায়। ঈশান নিচ থেকে তার বালিশটি উঠিয়ে বিছানায় রাখে। তখনই তুলি ওয়াশরুম থেকে বের হয়। তুলিকে উদ্দেশ্য করে ঈশান বলে, তুলি, তোমার কিছু কথা ছিল। কি কথা? তুমি আমাকে স্বামীর অধিকার না দাও সমস্যা নেই, কিন্তু এটা কাউকে বুঝতে দিও না প্লিজ, কারণ আমি চাই না এসব কারণে আমার বাবা মা টেনশন করুক। তাহলে আমার এখন কি করতে হবে? তুমি সবার সামনে আমাকে স্বামীর মতো করেই ট্রিট করো। না, আমি পারবো না। প্লিজ তুলি, প্লিজ। তুমি কি চাও যে আমাদের কারণে আমাদের বাবা মায়েরা কষ্ট পাক? না। তাহলে সবার সামনে একটু নাটক করলে তো কোনো সমস্যা হবে না। আমি তো আর তোমাকে সত্যি সত্যি স্বামীর অধিকার দিতে বলিনি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব সবার সামনে আপনাকে স্বামীর মতো করে দেখার। প্লিজ তুলি, আমাকে আপনি করে ডেকো না। তোমার মুখে আপনি শুনলে নিজেকে অনেক পর মনে হয়। শুধু এটাই লাস্ট চাওয়া তুলি, প্লিজ। ঠিক আছে, এখন তুমি রুম থেকে যাও, আমার শাড়ি পরতে হবে। তুলির মুখে তুমি শুনে ঈশান যেন মনে মনে ডান্স করছে। ঈশান তখন একটা মুচকি হাসি দিয়ে কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তুলি ড্রেস চেঞ্জ করে রুম থেকে বেরোয়। তুলি রুম থেকে বেরিয়ে দেখে ঈশান দরজার পাশে ফ্লোরে উপুর হয়ে বসে মোবাইল টিপছে। ঈশান কিন্তু এখনও তুলিকে লক্ষ্য করেনি। ঈশানকে এভাবে বসে থাকতে দেখে তুলি কিছুক্ষণ মুখ চেপে হাসে, তারপর নিজেকে ঠিক করে ঈশানকে বলে, তুমি এখানে এভাবে বসে আছো কেন? হঠাৎ তুলির আওয়াজে ঈশান চমকে ওঠে। সে তার পাশে তুলিকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা মুচকি হাসি দিয়ে উঠে দাঁড়ায়। আসলে তোমার জন্য অপেক্ষা করছিলাম, দুজন একসাথে নিচে যাব। ও ঠিক আছে, তাহলে চলো। আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে। তুলি ঈশানের কথার কোনো উত্তর না দিয়ে নিচের দিকে যায়। নিচে যাওয়ার পর ঈশান তুলির কর্মকাণ্ড দেখে নিজেই অবাক হয়ে যায়। তুলিকে দেখে মনে হবে না যে তার আর ঈশানের সম্পর্কটা ঠিক নেই। তুলি সবার সাথে হাসি খুশি কুশল বিনিময় করে। তারপর সকালের নাস্তা টেবিলে তেমন কোনো কথা হয় না। নীরবতা ভেঙে ঈশানের মা বলেন, ঈশান তোরা কি এখনো রেডি হসনি? আজ তো তোদের তুলির বাড়িতে যাওয়ার কথা। তুলির বাড়ি কেন মা? আরে বাবা, এটাই তো বিয়ের নিয়ম। বিয়ের পরের দিন বর বউকে নিয়ে শ্বশুর বাড়ি যায়। তুই কি ভুলে গেছিস? ও হ্যাঁ, মনে পড়েছে মা, ঠিক আছে। নাস্তা শেষ করে ঈশান আর তুলি তাদের রুমে ফিরে এলো। তুলি আলমারি খুলে নিজের আর ঈশানের জন্য কিছু জামাকাপড় গোছাতে শুরু করলো। ঈশান খাটের উপর চুপচাপ বসেছিল। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে ঈশান বলল, তুলি। তুলি কাপড় গোছানো থামিয়ে ঈশানের দিকে তাকালো। তার চোখে এখনো রাতের ক্লান্তির ছাপ স্পষ্ট। তোমার কি যেতে ইচ্ছে করছে? আমার ইচ্ছেরা তো আর দাম পায় না, তাই না? ঈশানের বুকে একটা চাপা কষ্ট অনুভব হলো। সে উঠে এসে তুলির পাশে দাঁড়ালো। তুলি, বিশ্বাস করো, আমি সত্যি জানতাম না এই বিয়েতে তোমার মত নেই। যদি জানতাম। থাক না ওসব কথা, এখন যাওয়ার যখন নিয়ম তখন তো যেতেই হবে। তার কণ্ঠে স্পষ্ট তিক্ততা। ঈশান আর কথা বাড়ালো না। সে আলমারি খুলে নিজের কিছু পোশাক বের করলো। কিছুক্ষণ নীরবতার পর তুলি বলল, তুমি কি তোমার বাবার সাথে কথা বলবে? কি নিয়ে কথা বলবো? তোমার বাবার ঋণের ব্যাপারে আর এই বিয়ের ব্যাপারে। উনি তোমাকে যা যা বলেছিলেন। আমি ভেবেছিলাম তুমি হয়তো চাও না আমি এসব নিয়ে কথা বলি। আমার চাওয়া না চাওয়া কিছু যায় আসে না, কিন্তু আমি চাই তুমি সত্যিটা জানো। ঠিক আছে, সুযোগ পেলে আমি বাবার সাথে কথা বলবো।
তাদের মধ্যে আর কোনো কথা হলো না। দুজনে নীরবে নিজেদের জিনিসপত্র গোছালো। ঘরের বাতাস ভারী হয়ে রইল এক চাপা অস্বস্তি আর না বলা কথার ভিড়ে। তুলির মনে তখনও হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঈশানের সরলতা কি সত্যি বিশ্বাসযোগ্য, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? ব্যাগ গুছিয়ে তার রুম থেকে বের হয়। তারপর ঈশানের বাবা মা থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে ঈশান তার ব্যক্তিগত গাড়িটি নেয়। ঈশান গাড়িতে বসলে তুলিও এসে পাশে বসে। কোথায় যেতে হবে? লোকেশনটা বলো তো। এই জায়গায়। তুলি লোকেশন বলে ঈশান গাড়ি স্টার্ট করে। প্রায় আধা ঘন্টা পর তারা তুলির পৈতৃক বাড়িতে এসে পৌঁছায়। বাড়ির সামনে তুলির বাবা মা দাঁড়িয়েছিলেন। তুলি গাড়ি থেকে নেমেই তার মাকে জড়িয়ে ধরে। ঈশান গাড়ি থেকে নামলে তুলির বাবা এগিয়ে এসে ঈশানকে জড়িয়ে ধরেন। ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতরে থেকে কয়েকজন অল্প বয়সী মেয়ে ছুটে আসে এবং ঈশানের হাত ধরে কলকলিয়ে বলে ওঠে, দুলাভাই, দুলাভাই। তার ঈশানের হাত ধরে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে যায়। এটা দেখে তুলির মুখটা সামান্য কালো হয়ে যায়। তুলি ভেতরে গেলে দেখে সেই মেয়েরা অর্থাৎ তার বোনেরা ঈশানকে ঘিরে ধরে হাসাহাসি করছে, তার সাথে বেশ ঘষাঘষি করছে। এটা দেখে তুলির রাগ আরও বেড়ে যায়। সে আর সেখানে না দাঁড়িয়ে সোজা নিজের ঘরের দিকে রওনা হয়। ঈশানও তাদের ব্যাগগুলো নিয়ে তুলি পিছু পিছু যায়। তুলি তার রুমে ঢুকে দরজা বন্ধ করার আগেই ঈশান ভেতরে ঢুকে ব্যাগগুলো রাখে। তুলির আগে জ্বলতে জ্বলতে বলে, এখানে এসেছো কেন? যাও গিয়ে ওই মেয়েগুলোর সাথে মজা করো গে। আরে না না, ওরাই তো আমাকে টেনে নিয়ে যাচ্ছিল, আমার একটু ভালো লাগছিল না। আচ্ছা, আমি এখন গিয়ে ফ্রেশ হয়ে আসি। এই কথা বলেই ঈশান ব্যাগ থেকে একটি তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। তুলি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। ঈশান ওয়াশরুম থেকে বের হলে তুলিকে জিজ্ঞেস করে, তুমি কি ফ্রেশ হবে না? হ্যাঁ। এই বলে তুলি ওয়াশরুমে চলে যায়। তুলি ওয়াশরুম থেকে বেরোলে দেখে ঈশান খাটে হেলান দিয়ে মোবাইল টিপছে। তুলি ঈশানের দিকে তাকিয়ে বলে, আমাদের বাড়িটা তোমাদের বাড়ির মতো এত বড় নয়। এখানে হয়তো তোমরা অনেক সুযোগ সুবিধা পাবে না, তাই কিছু মনে করো না। আরে না না, আমার তেমন কোনো সমস্যা নেই। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। তুলি গিয়ে দরজা খুলে দেখে তার বোনেরা দরজার সামনে দাঁড়িয়ে। দরজা খোলা মাত্রই তারা সবাই একসাথে ঘরে ঢুকে পড়ে এবং আবারও ঈশানের সাথে ঘেঁষাঘেঁষি শুরু করে। তখন তুলি আর রাগ সামলাতে পারে না, সেটাকে চিৎকার করে বলে, এই তোমাদেরকে কে বলেছে এখানে আসতে? আর এখানে এসেই এমন করছিস কেন? যা এখান থেকে। তুলি রাগী মূর্তি দেখে তার বোনেরা হক চুকিয়ে যায়। তাদের মধ্যে একজন ভয়ে ভয়ে বলে, আপু, আমরা তো দুলাভাইয়ের সাথে একটু মজা করছিলাম। এসব মজা টজা করা লাগবে না, এখন এখান থেকে যা। তখন তার বোনেরা এক এক করে রুম থেকে বেরিয়ে যায়। ধন্যবাদ তুলি। তুলি ঈশানের দিকে একবার তাকিয়ে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তুলি রুমে এসে ঈশানকে ডাকে। খেতে এসো। ঈশান মাথা নেড়ে তুলি পিছু পিছু যায়। তারপর তারা ডাইনিং টেবিলে গিয়ে বসে। খাবার দাবার শেষে তুলির বোনেরা আবদার ধরে, দুলাভাই, আমাদের ঘুরতে নিয়ে যান না, আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর পার্ক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বিকেলে সবাই রেডি থেকো, আমরা সবাই একসাথে ঘুরতে যাব। ঈশান তাদের আবদার রাখে এবং হাসি মুখে বলে। এ কথা শুনে তুলির বোনেরা আনন্দে চিৎকার করে ওঠে এবং ছুটে এসে ঈশানকে জড়িয়ে ধরে। এটা দেখে তুলির ভুরু কুঁচকে যায়। এই ঘুরতে নিয়ে যাবে সেটা তো বললে, এখন আবার জড়িয়ে ধরার কি আছে? তুলির রাগী ভঙ্গি দেখে তার বোনেরা ভয় পেয়ে ধীরে ধীরে ঈশানকে ছেড়ে দেয়। ঈশান তখন পরিস্থিতি হালকা করার জন্য বলে, তাহলে সবাই রেডি থেকো, আজকে বিকেলে আমরা ঘুরতে যাব। তারপর ঈশান তুলির রুমে ফিরে যায়। কিছুক্ষণ পর তুলি রুমে এলে ঈশানকে চুপচাপ বসে থাকতে দেখে বলে, এখন ঘুরে করে এত টাকা খরচ করার কি দরকার? আমার শালীরা আমার কাছে আবদার করেছে, আর আমি কি তাদের আবদার ফিরিয়ে দেব নাকি? তুমি কি আমাকে দেখানোর জন্য এগুলো করছো? তুলির কথা শুনে ঈশান কিছুটা কষ্ট পায়। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুলি,
আমি বলেছিলাম তুমি একদিন ঠিকই বুঝবে, তখন তুমি নিজেই আমাকে আমার অধিকার দেবে। কিন্তু এর জন্য আমি তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছি না, আর জোর তো একেবারেই না। তুমি একদিন ঠিকই বুঝবে এবং আমাকে ভালোবাসবে। তুলি ঈশানের কথার কোনো উত্তর দেয় না। ঘরে নীরবতা যেন তাদের দুজনের মধ্যে এক অদৃশ্য দেওয়াল তুলে দেয়। বিকেলে সবাই ঘুরতে বের হওয়ার জন্য প্রস্তুত হয়। তুলি আজ নিজেকে অপরূপ সাজে সজ্জিত করেছে। গাঢ় রঙের শাড়ি, মানানসহ গহনা আর হালকা মেকআপে তার সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। তুলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে নিজে নিজেই বলে, আজ কেমন লাগছে আমাকে? এই শাড়িটা ঈশান কি দেখবে? থুর, কেন ভাবছি আমি ওসব? ও তো সেই অন্যরকম মানুষ। তারপর তুলি সিঁড়ি দিয়ে নামি লিভিং রুমে ঈশানকে দেখে থমকে দাঁড়ায়। ঈশান তো আজ আরও তুলির রূপে মুগ্ধ হয়ে গেল। সে নিজে আবার ক্রাশ খেয়েছে। সে আজকে আবার ক্রাশ খেয়েছে। তুলি যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল, ঈশান এক দৃষ্টিতে সেদিকে তাকিয়েছিল। তার চোখের পলক পড়ছিল না যেন। সে সময় তুলির এক বোন টিপ্পনি কাটে, ও মা দুলা ভাই, আপনার বউ কি আর পালিয়ে যাচ্ছে নাকি? এমন করে কি দেখছেন? কেউ তো আর নিয়ে যাবে না। এ কথা শুনে ঈশান কিছুটা অপ্রস্তুত হয়ে লজ্জে লাল হয়ে যায়। সে তাড়াতাড়ি দৃষ্টি ফিরিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তে তুলি এসে পৌঁছায়। কি ব্যাপার, সবাই দাঁড়িয়ে কেন? চলো যাই। তুলির কথায় সবাই একসাথে বাড়ির বাইরে আসে। ঈশানের বুকের ভেতরটা ধুকপুক করছে। তুলির দিক থেকে যেন চোখ সরানোই দায়। আজকের সন্ধ্যায় না জানি আরও কত কি অপেক্ষা করছে তাদের জন্য। তুলি, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। ঠিক তখনই তুলির এক বোন এসে ঈশানের কানে কানে বলে, কি দুলা ভাই, বৌদিকে দেখে এখনো হা করে আছেন? ভাববেন না কেউ ছিনিয়ে নেবে। আপনার সম্পত্তি এখনো নেই। না মানে তেমন কিছু না, তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে মিষ্টি। ফিসফিস করে কি এমন কথা বলছো? চলো, দেরি হয়ে যাচ্ছে, সবাই অপেক্ষা করছে। তারপর সবাই গিয়ে গাড়িতে উঠে বসে। পেছনের সিটে তুলির বোনেরা হাসাহাসি করছে। দুলা ভাই, আজ কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছেন আমাদের? প্লিজ এমন কোথাও নিয়ে যান যেখানে অনেক মজা করা যাবে। যেখানে তোমাদের ভালো লাগে, তোমরা যেখানে বলবে সেখানেই যাব। তোমাদের খুশিতেই আমার খুশি। ঈশান তুলির দিকে তাকিয়ে কথাটি বলে। তুলি জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে বলে, যেখানে খুশি গেলেই হলো, আমার কিছু যায় আসে না। তারপর সবাই পার্কে পৌঁছায়। পার্কে তুলির বোনেরা বিভিন্ন রাইডে চড়ছে। ঈশান দূরে দাঁড়িয়ে তাদের হাসি মুখ দেখছে। ওরা কত খুশি। তুলি কি কখনো এভাবে হাসতে পারে? ওর মুখে হাসি দেখলে আমারও ভালো লাগে। নদীর ধারে নৌকায় ঈশান তুলির উড়ন্ত চুলের দিকে তাকিয়ে বলে, বাতাসটা বেশ ঠান্ডা, তাই না? তোমার ঠান্ডা লাগছে না তো? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা লাগছে। তারপর রেস্টুরেন্টে। দুলা ভাই, আপুর সাথে আপনার প্রথম দেখা কোথায় হয়েছিল বলুন তো? প্লিজ প্লিজ বলুন না। সেটা একটা লম্বা গল্প, আরেক দিন বলবো, যখন শুধু আমরা দুজন থাকবো। কেমন? তাদের কথা শুনে তুলি মনে মনে বলে, কেন আগ্রহ ওদের? আমাদের সম্পর্কটা তো স্বাভাবিক নয়। অভিনয় করতে করতে আমি ক্লান্ত। দুলা ভাই আর আপু একটু আলাদা করে কথা বলুন না। আমরা একটু দূরে থাকি প্লিজ। কি দরকার? সবাই একসাথে আছি তো, আলাদা করে বলার কি আছে? না, সবাই থাকো, সমস্যা নেই। তোমাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে। তোমরা সবাই খুব মিষ্টি। তুলির বোনেরা কিছু না বলে তখন একটু দূরে সরে গেল। তুলি, আজ তোমাকে সত্যিই খুব সুন্দর লাগছে। এই শাড়িটা তোমার উপর খুব মানিয়েছে। ধন্যবাদ বলার আর কিছু নেই। আমি জানি আমার উপর তোমার এখনো বিশ্বাস নেই, কিন্তু বিশ্বাস করো তুলি, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আর সেই ভালোবাসাতেই হয়তো ভুল করে ফেলেছি। ভালোবাসেন? ভালোবাসলে এভাবে জোর করতেন না। এই ভালোবাসা আমার কাছে শ্বাস শুদ্ধ করা এক অনুভূতি। আমি মুক্তি চাই ঈশান। হ্যাঁ, আমি জানি। শুধু আশা করতে পারি একদিন তুমি বুঝবে, আমার মনের কথা বুঝবে।
আর সেদিন হয়তো তুমি মুক্তি চাইবে না। ঈশান তখন তুলির বোনেদের ইশারা দিয়ে চলে আসতে বলে। তারপর সবাই গাড়িতে উঠে পড়ে। গাড়িতে ফেরার পথে নীরবতা। তুলি মনে মনে বলে, কবে শেষ হবে এই অভিনয়? কবে আমি আমার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো? এই লোকটা কেন বোঝে না আমার কষ্ট? কি ভাবছো তুলি? খুব ক্লান্ত লাগছে তোমাকে? কিছু না, একটু ঘুম পাচ্ছে। গাড়ি চলতে থাকে। রাতে নীরবতা তাতে ঘিরে ধরে। দুজনের মনে দূরত্ব যেন আরও বাড়তে থাকে। তুলিরা যখন বাড়ি ফেরে তখন বেশ রাত। তুলির বাবা মা তাদের জন্য জেগে অপেক্ষা করছিলেন। তাদের দেখেই তুলির মা এগিয়ে এসে জানতে চান দিনটা কেমন কেটেছে। তুলি ক্লান্ত এসে জানায় সব ভালো ছিল। ঈশানও তাদের সাথে কুশল বিনিময় করে। তোমরা ফ্রেশ হয়ে এসে রাতের খাবার খেয়ে নাও, অনেক রাত হয়েছে। হ্যাঁ মা, তোমরা বসো, আমরা আসছি। তুলি ও ঈশান তাদের ঘরে ফিরে আসে। তুলি নীরবে নিজের জিনিসপত্র গোছাতে থাকে। ঈশান খাটের ধারে বসে চুপচাপ তুলির কাজকর্ম দেখছিল। কিছুক্ষণ পর ঈশান আস্তে করে ডাকে, তুলি, হ্যাঁ বলো। তোমার শরীর খারাপ লাগছে? না তো, কেন? মনে হচ্ছে যেন তুমি খুব ক্লান্ত। ক্লান্ত তো লাগেই, সারাদিন বাইরে ছিলাম। শুধু কি সেটাই কারণ? তুলি সোজা হয়ে দাঁড়িয়ে ঈশানের দিকে তাকিয়ে বলে, আর কি কারণ থাকতে পারে? আমি জানি না, তবে আমার মনে হয় আমাদের মধ্যে যা চলছে সেটাও তোমাকে ক্লান্ত করে দেয়। তুমি আবার সেই কথাগুলো শুরু করেছো? আমি তোমাকে কতবার বলেছি এসব আমার ভালো লাগে না। আমি আর কি করব বলো? তুমি তো আমাকে একটু বুঝতে চেষ্টা করো না। বোঝার মতো কি আছে? তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, এর বাইরে আর কোনো কথা থাকতে পারে? বিশ্বাস করো তুলি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমার শুধু তোমার শুধু কি? তোমার শুধু তোমার নিজের ভালো লাগাটাই বড় কথা, তাই না? আমার ইচ্ছের কোনো দাম নেই। এমন করে বলো না তুলি, আমার খুব কষ্ট হয়। তোমার কষ্ট হলে আমার কি করার আছে? তুলি ওয়াশরুমে চলে যায়। ঈশান হতাশ হয়ে খাটের উপর বসে থাকে। কিছুক্ষণ পর তুলি ফ্রেশ হয়ে বের হয়। চলো খেতে যাই, মা অপেক্ষা করছেন। তারপর নীরবে খাবার টেবিলে যায়। রাতে খাবারও তেমন কোনো কথা ছাড়াই শেষ হয়। খাবার পর তুলির বাবা বলেন, ঈশান, তুলি, তোমরা কিন্তু আজকে আর যেতে পারবে না। কাল সকালে নাস্তা করে যেও। ঠিক আছে বাবা। তুলি ও ঈশান আবার তাদের ঘরে ফিরে আসে। ঘরে ফিরে তুলি নিজের বিছানায় শুয়ে পড়ে। ঈশান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে করে বলে, তুলি, এখানে তো নিচে জায়গা হবে না, আমি কি বিছানায় শুবো? একদম না, তোমার মতো ছেলেদের উপর আমার একদম বিশ্বাস নেই। শোয়ার বাহানা আরো কত কি। ঈশান একটি দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। আজ তার মনে এক গভীর শূন্যতা। তুলির কাছ থেকে এতটুকু সহানুভূতিও সে পেল না। তুলি মনে তার জন্য শুধু অবিশ্বাস ও ঘৃণাই আছে। ভালোবাসার বদলে শুধু ঘৃণা আর অবজ্ঞা। ঈশান সোজা বাড়ির ছাদে চলে যায়। অন্যদিকে তুলির মনও এক চাপা অস্থিরতা। ঈশানের অসহায় মুখটা কিছুতেই সে যেন মন থেকে তাড়াতে পারছে না। লোকটি কি সত্যি এতটা খারাপ, নাকি পরিস্থিতির শিকার? নানা প্রশ্ন তার মনে ভিড় করে আসে। একসময় গভীর ঘুমে তলিয়ে যায়। পরের দিন সকালবেলা ফজরের সময় তুলি ঘুম থেকে ওঠে। তুলির মনে তখনও গত রাতের তিক্ততা কিছুটা হলেও বিদ্যমান। তুলি দেখতে পায় ঈশান নেই। তুলির তখন কালকে রাতের কথা মনে পড়ে। তখন তুলি নিচের দিকে তাকায়। আসলে নিচে শোয়ার মতো জায়গা নেই। তখন তার মনে প্রশ্ন জাগে, ঈশান কোথায়? ঠিক তখনই রুমে প্রবেশ করে তুলি ঈশানকে প্রশ্ন করে, রাতে কোথায় ছিলে? ছাদে। ছাদে মানে? তুমি কি কালকে ঘুমাওনি? তেমন কোনো পরিস্থিতি ছিল না। তার মানে তুমি সারা রাত জেগেছিলে? হ্যাঁ, আমার রাত জাগার অভ্যাস আছে। তোমার শরীরটা ঠিক আছে তো? রাতে ভালো ঘুম হয়নি বুঝি? হ্যাঁ, ঠিক আছে। ঈশান ওয়াশরুমে চলে যায়। তুলি মনটা বিষণ্ণ হয়ে যায়। তার জন্য ঈশান রাতে ঘুমোতে পারেনি। কিছুক্ষণ পর তারা নিচে নেমে আসে। তুলির বাবা মা তাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছেন। নাস্তা করার সময় তেমন কোনো কথা হয় না। নীরবতা যেন দুজনের মনে দূরত্ব আরও বাড়িয়ে তোলে। নাস্তা শেষে তুলির মা বলেন, বাবা ঈশান, মা তুলি, তোমরা সাবধানে যেও আর মাঝে মাঝে এসো। জি মা, অবশ্যই আসবো। তোমাদের কোনো অসুবিধা হলে জানিও। ধন্যবাদ বাবা। বিদায় পর্ব শেষ হলে ঈশান ও তুলি গাড়িতে ওঠে। তুলির বাবা মা তাদের গাড়ি চলে যাওয়া পর্যন্ত দরজার সামনে দাঁড়িয়ে থাকেন। গাড়িতে ওঠার পর দুজনের মধ্যে আবার সেই নীরবতা নেমে আসে।
বাইরে মনোরম দৃশ্য যেন তাদের মনের ভেতরে ঝড়কে শান্ত করতে পারছে না। ঈশান কিছুক্ষণ চুপ থেকে বলে, তুলি, রাস্তায় কোনো অসুবিধা হচ্ছে না তো? না। দীর্ঘ নীরবতার পর ঈশান আবার কথা বলার চেষ্টা করে। তোমার শরীর যদি খারাপ লাগে তাহলে আমরা কোথাও একটু থামতে পারি। আমার কিছুই হয়নি, তুমি চুপ করে গাড়ি চালাও। ঈশান আর কোনো কথা পায় না, সে মনোযোগ দিয়ে গাড়ি চালাতে থাকে। প্রায় আধা ঘন্টা পর তারা ঈশানের প্রত্যেক বাড়িতে এসে পৌঁছায়। বাড়ির গেটের সামনে তাদের জন্য অপেক্ষা করছিল ঈশানের বাবা মা। গাড়ি থামতেই তারা এগিয়ে এসে তাদের স্বাগত জানায়। এসো বাবা মা, রাস্তায় ক্লান্ত লাগেনি তো? না মা, তেমন না। এসো, ভিতরে এসো। তুলি নীরবে গাড়ির দরজা খুলে নামে এবং তার শ্বশুর শাশুড়ির সাথে ঘরে ঢোকে। ঈশান তাদের ব্যাগগুলো নিয়ে ভিতরে আসে। ঘরে ঢুকে তুলি সোজা তাদের শোবার ঘরের দিকে যায়। ঈশান ব্যাগগুলো একপাশে রেখে তুলির দিকে তাকায়। তুলি, এখন তো আমরা আমাদের বাড়িতে ফিরে এসেছি। তুমি কি একটু চেষ্টা করবে সব কিছু স্বাভাবিক করার, অন্তত বাড়ির লোকের সামনে? তুমি কি সত্যিই বিশ্বাস করো যে সবকিছু আবার স্বাভাবিক হতে পারে? আমি চেষ্টা করতে চাই তুলি, অন্তত একবারের জন্য হলেও। তুলি কোনো উত্তর না দিয়ে জানালার দিকে তাকিয়ে থাকে। তার মনের ভাবনা যেন এক গভীর রহস্যের চাদরে ঢাকা। ঈশান অসহায়ভাবে তার দিকে তাকিয়ে থাকে। তাদের দুজনের মধ্যে এক অদৃশ্য দেওয়াল ক্রমশ উঁচু হতে থাকে। এই পরিস্থিতিতে তাদের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা সত্যিই অজানা। ঘরে ঢোকার কিছুক্ষণ পর তুলির হঠাৎ করে খারাপ লাগতে শুরু করে। প্রথমে সে হালকা মাথা ব্যথা অনুভব করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা অসহ্য যন্ত্রণায় রূপ নেয়। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে, মুখটা ফ্যাকাশে হয়ে যায়। উফ, মাথাটা। কি হয়েছে তুলি, তুমি ঠিক আছো? তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? জানি না, হঠাৎ করে মাথাটা খুব ঘুরছে আর ব্যথা করছে। ঈশান সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তুলির পাশে বসে। সে আলতো করে তুলির কপালে হাত রাখে। তোমার কপাল তো বেশ গরম, মনে হচ্ছে জ্বর আসছে। মনে হয়। তুমি একটু বসো, আমি এক্ষুনি মায়ের কাছে যাচ্ছি। ঈশান দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় এবং তার মাকে ডাকে। ঈশানের মা এসে তুলির অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়েন। ও মা, এ কি হয়েছে মা? তুমি এমন দুর্বল হয়ে পড়েছো কেন? মাথা ব্যথা আর জ্বর। ঈশান, তাড়াতাড়ি ডাক্তারের কাছে ফোন কর আর তুলির কপালে জলপত্র দাও। ঈশান তড়িঘড়ি ডাক্তারের সাথে কথা বলে এবং মায়ের কথা মতো একটি নরম কাপড় ঠান্ডা জলে ভিজে তুলির কপালে রাখে। তুলি ব্যথায় কুকড়ে যাচ্ছে দেখে ঈশানের মনটা অস্থির হয়ে ওঠে। যে মানুষটা তার সাথে একটাও মিষ্টি কথা বলেনি, তার সামান্য কষ্টেও ঈশান ভেতরে ভেতরে ছটফট করতে থাকে। ঈশান আলতো করে তুলির মাথায় হাত বুলিয়ে বলে, একটু সহ্য করো তুলি, ডাক্তার এক্ষুনি আসবে। ধন্যবাদ ঈশান। এই প্রথম তুলির মুখে ঈশান নিজের জন্য এতটুকু সহানুভূতি শুনতে পেল। যদিও তার শারীরিক কষ্টের মুহূর্তে, তবু ঈশানের মনে সামান্য আশার আলো সঞ্চয় হয়। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এসে তুলিকে পরীক্ষা করেন এবং কিছু ওষুধ লিখে দেন। ডাক্তার জানান সম্ভবত ধকলের কারণেই তুলির শরীর খারাপ হয়েছে, তাকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন তিনি। ডাক্তার চলে যাওয়ার পর ঈশান নিজের হাতে তুলির জন্য ওষুধ নিয়ে আসে এবং তাকে খাইয়ে দেয়। তুলি দুর্বল শরীরেও ঈশানের দিকে তাকিয়ে থাকে, তার চোখে এক ধরনের অচেনা বিস্ময়। তুমি এখন একটু ঘুমানোর চেষ্টা করো, কোনো অসুবিধা হলে আমাকে ডেকো, আমি এখানে আছি। ঈশান ঘরের এক কোণে চেয়ারে বসে থাকে। মাঝে মাঝে উঠে এসে তুলির কপালে হাত দিয়ে দেখে তুলির জ্বর কিছুটা কমেছে, তবে দুর্বলতা এখনও কাটেনি। সারা রাত ঈশান জেগে বসে তুলির খেয়াল রাখে। এক ফোঁটা ঘুমের জন্য তার চোখ জুড়ে এলো সে তুলির সামান্যতম অস্বস্তিও উপেক্ষা করতে পারে না। এই কঠিন পরিস্থিতিতে তাদের সম্পর্কের এক নতুন দিক উন্মোচিত হতে শুরু করে। ঘৃণার অবিশ্বাসে মেঘ সরিয়ে কি সামান্য সহানুভূতি আর যত্নের আলো উকি দিতে শুরু করেছে। সময় তা বলবে। সারা রাত জেগে তুলির পাশে বসেছিল ঈশান। ভোরের আলো যখন ঘরে প্রবেশ করলো তখন তুলির জ্বর কিছুটা কমেছে, অবশ্য দুর্বলতা এখনও প্রেজেন্ট। ঈশান আলতো হাতে তুলির কপালে হাত রাখে। তুলি, এখন কেমন লাগছে? মাথা ব্যথাটা কমেছে? হ্যাঁ, আগের চেয়ে একটু ভালো। তুমি সারা রাত জেগেছিলে? তোমার শরীর খারাপ আর আমি ঘুমাবো, এটা কি কখনো হতে পারে? তুলি কিছুক্ষণ চুপ করে ঈশানের দিকে তাকিয়ে থাকে। এই মানুষটা তাকে জোর করে বিয়ে করেছে,
অথচ তার সামান্য অসুস্থতায় এতখানি উদ্বিগ্ন। তার মনে এক অদ্ভুত দোলাচল সৃষ্টি হয়। আমার জন্য এত কষ্ট করার কি দরকার ছিল? তুমি তো আমাকে পছন্দ করো না। আমি তোমাকে পছন্দ করি না? তুমি কি সত্যি এটা বিশ্বাস করো? আমার সবটা জুড়ে শুধু তুমিই আছো। হয়তো আমার ভালোবাসার প্রকাশটা ভুল ছিল, কিন্তু আমার অনুভূতি সত্যি। তুলি ঈশানের চোখের দিকে তাকায়। সেই চোখে কোনো মিথ্যা বা ছলনা দেখতে পায় না। সেখানে শুধুই গভীর ভালোবাসা আর উদ্বেগ খেলা করছে। এখন একটু বিশ্রাম নাও, আমি তোমার জন্য হালকা কিছু খাবার নিয়ে আসি। ডাক্তার তো নরম খাবার খেতে বলেছেন। ঈশান উঠে যায় এবং কিছুক্ষণ পর হাতে গরম স্যুপের বাটি নিয়ে ফিরে আসে। সে নিজের হাতে তুলিকে খাইয়ে দেয়। তুলি নীরবে খায়। তার মনে নানা ভাবনার চিন্তা ভিড় করে। এই মানুষটার প্রতি তার এতদিনে জমে থাকা রাগ কি ধীরে ধীরে কমতে শুরু করেছে? ধন্যবাদ। ধন্যবাদ কিসের? এটা তো আমার কর্তব্য। এরপর কয়েকদিন ঈশান অক্লান্ত তুলির সেবা করে। সময় মতো ওষুধ দেওয়া থেকে শুরু করে তার পছন্দের খাবার তৈরি করা, সব কিছুই সে নিজের হাতে করে। তুলি অবাক হয়ে লক্ষ্য করে এই কয়েকদিনে ঈশানের ব্যবহারের কোথাও কোনো বিরক্তি বা ক্লান্তি নেই, শুধু গভীর মমতা আর ভালোবাসা। তুমি কি অফিসের কাজে যাও না? আমার জন্য তোমার অনেক ক্ষতি হচ্ছে। তোমার চেয়ে বড় কাজ আমার আর কিছু নেই তুলি। তুই সুস্থ না হওয়া পর্যন্ত আমার সব মনোযোগ তোমার দিকে থাকবে। তুলির বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। এই মানুষটা সত্যি অন্যরকম। তার প্রতি এতদিনে জমে থাকা বিদ্বেষ যেন ধীরে ধীরে গলতে শুরু করে। তার মনে প্রশ্ন জাগে, কেন সে এতদিন এই মানুষটার ভেতরে ভালোবাসাটা দেখতে পায়নি? কেন সে শুধু জোর করে বিয়ের দিকটাই দেখেছে? তুলি মনে মনে বলে, ঈশান কি সত্যি আমাকে ভালোবাসে? এত ঘৃণা করার পরেও কেন সে আমার এত যত্ন নিচ্ছে? আমি কি ভুল করলাম তাকে ভুল বোঝার? তুলির মনে এক নতুন আলোড়ন সৃষ্টি হয়। যে মানুষটাকে সে এতদিন দূরে সরিয়ে রেখেছিল, আস্থার সেবা আর ভালোবাসায় তুলির মনের বরফ গলতে শুরু করে। হয়তো এই অসুস্থতায় তাদের সম্পর্কে নতুন এক দিগন্ত উন্মোচন করবে। হয়তো ঘৃণার পর্দা সরিয়ে ভালোবাসার এক নতুন গল্প শুরু হবে। নাকি গল্পের মোড় অন্যদিকে চলে যায়, তা গল্পেই দেখতে পাবেন। ধীরে ধীরে তুলের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। ঈশানের অক্লান্ত পরিচর্যা আর ভালোবাসে সে দুর্বলতা কাটিয়ে ওঠে। কয়েকদিন পর তুলি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এখন আমি একদম ঠিক আছি, তোমার আর এত কষ্ট করতে হবে না। তুই সুস্থ, এটা শুনে আমার খুব ভালো লাগছে তুলি। তুই সুস্থ হয়েছো, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তুলি ঈশানের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকায়। তার মনে ঈশানের প্রতি জমে থাকা বরফ অনেকটাই গলে গেছে। একদিন দুপুরে তুলি যখন বিশ্রাম নিচ্ছিল, তখন ঈশানের মা তার ঘরে ঢুকে আসেন। তুলি মা, কেমন আছো এখন? জি মা, আমি এখন ভালো আছি। দেখে আমার শান্তি লাগছে। জানো তো মা, তোমার অসুস্থতার সময় ঈশান কতটা ভেঙে পড়েছিল। ভেঙে পড়েছিল? হ্যাঁ মা, ও তো চোখে মুখে দিন রাত তোমার চিন্তাই করতো। ঠিক মতন খাওয়া ঘুম ছিল না, অফিসের কাজও বন্ধ রেখেছিল শুধু তোমার পাশে থাকার জন্য। সত্যি বলছেন মা? হ্যাঁ মা, সত্যি বলছি। আমি তো কতবার ওকে জোর করে বিশ্রাম নিতে বলেছি, কিন্তু ও শোনেনি। বলতো তুলি যদি কিছু হয় ও নিজেকে ক্ষমা করতে পারবে না। তুলির বুকটা ধক করে ওঠে। ঈশানের মায়ের কথাগুলো যেন তার হৃদয়ে নতুন করে আলো ফেলে। সে মানুষটাকে এতদিন শুধু একজন জোরকারী হিসেবে দেখে এসেছে। তার অন্তরে এত গভীর ভালোবাসা লুকিয়েছিল। শুধু তাই নয় মা, তোমার পছন্দের খাবার কি, কখন ওষুধ খেতে হবে, সব ও নিজের হাতে করত। রাত জেগে বসে থাকতো, তোমার কপালে জল পড়তে দিত। আমি তো কতবার বলেছি আমি আছি, তুমি একটু বিশ্রাম নাও, কিন্তু ও রাজি হয়নি। বলতো তুলি কষ্ট ও অনুভব করতে পারে। তুলির চোখ ভিজে আসে। ঈশানের মায়ের কথাগুলো তার হৃদয়ে অনুশোচনার ঝড় তোলে। সে এতদিন কতটা ভুল বুঝেছে ঈশানকে। লোকটা তাকে জোর করে বিয়ে করেছে ঠিকই, কিন্তু তার প্রতি তার ভালোবাসা খাঁটি। তার অসুস্থতা, ঈশানের ব্যাকুলতা, তার সেবা, সবকিছুই সেই গভীর ভালোবাসার প্রমাণ। তুলি নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। সে কি পারবে ঈশানের ভালোবাসার মর্যাদা দিতে? তাদের সম্পর্কের ভবিষ্যৎ কি নতুন কোনো দিকে মোড় নেবে?
তুলির মনে ঈশানের প্রতি অনুশোচনা জাগলো। তাদের সম্পর্কের বরফ পুরোপুরি গলেনি। কৃতজ্ঞতা আর ভালোবাসার মাঝে তখন এক অদৃশ্য দেওয়াল বিদ্যমান। একদিন তুলি তার বান্ধবীর সাথে ফোনে কথা বলছিল। তাদের কথোপকথনের একটি অংশ ঈশানের কানে আসে, যেখানে তুলি তাদের সম্পর্কের জটিলতা এবং অনিচ্ছাকৃত বিয়ের কথা বলছিল। হ্যাঁ রে, ও আমার খুব যত্ন নিচ্ছে ঠিকই, কিন্তু বিশ্বাস কর, মাঝে মাঝে মনে হয় ও শুধু লোক দেখানো ভালো ব্যবহার করছে। আসলে তো জোর করে বিয়ে করেছে, তাই হয়তো এখন ভালো সাজার চেষ্টা করছে। ঈশান দরজার বাইরে দাঁড়িয়ে তুলির কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায়। তার মনে হয় যেন কেউ ধারালো ছুরি দিয়ে তার হৃদয়ে আঘাত করছে। এত যত্ন, এত ভালোবাসা, সব কিছুই কি তুলির কাছে লোক দেখানো? তার সব চেষ্টা কি বৃথা? ফোন রাখার পর তুলি যখন ঘরে ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে, তখন সে কিছুটা অপ্রস্তুত হয়। তুমি কখন এলে? তোমাদের কথা শুনছিলাম। ও মানে আমি আসলে তুমি কি সত্যি তাই মনে করো তুলি? আমার সব ভালোবাসা, সব যত্ন তোমার কাছে লোক দেখানো? হ্যাঁ, তাই মনে করি। তুমি কি ভেবেছো আমি বোকা? তুমি আমাকে জোর করে বিয়ে করেছো আর এখন ভালো সাজার চেষ্টা করছো। তোমার এই লোক দেখানো সহানুভূতি আমার একটুও ভালো লাগছে না। লোক দেখানো সহানুভূতি? তুলি, তুমি কি বলছো? আমি তো... চুপ করো আর মিথ্যে বলার চেষ্টা করো না। তোমার আসল উদ্দেশ্য আমি খুব ভালো করেই জানি। তুমি চেয়েছিলে আমার জীবনটা নষ্ট করে দিতে, আর সেটাই করেছো। তুলি, তুমি আমাকে এত ভুল বোঝো না। বিশ্বাস করো, আমার উদ্দেশ্য খারাপ ছিল না। আমি শুধু তোমাকে শুনতে আমার আর ভালো লাগে না। তুমি আমার জীবন কেড়ে নিয়েছো, আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছো। তোমার এই মিথ্যে ভালোবাসার ভনিতা বন্ধ করো। তুলি, তুমি কি একবারও আমার দিকটা ভেবে দেখেছো? আমারও তো কিছু বলার থাকতে পারে। তোমার আর কি বলার থাকতে পারে? একজন জোরকারের সাফাই? আমার সেসব শুনতে একটুও আগ্রহ নেই। তুলির রাগে শরীর কাঁপতে থাকে। ঈশান হতভম্বের মতো তার দিকে তাকিয়ে থাকে। তার এতদিনের জমানো ভালোবাসা যেন এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায়। তুমি যা খুশি তাই মনে করতে পারো তুলি, আমার আর কিছু বলার নেই। এই বলে ঈশান ঘর থেকে বেরিয়ে যায়। তুলির আগে ফুপিয়ে কাঁদতে থাকে। তার মনে তখনও একরাশ অভিমান আর ক্ষোভ জমাট বেঁধে আছে। সে বুঝতে পারে না তার এই রাগের পরিণতি হয়তো তাদের দুজনের জন্যই আরও খারাপ হতে চলেছে। ঈশান ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তুলি কিছুক্ষণ রাগে ফুঁসতে থাকে। তার মনে তখনও অভিমানের আগুন জ্বলে উঠছে, কিন্তু ধীরে ধীরে সেই রাগ স্তিমিত হয়ে আসে আর তার জেগে ওঠে এক গভীর শূন্যতা। ঈশানের শেষ কথাগুলো তার কানে বারবার প্রতিধ্বনিত হতে থাকে। তুমি যা খুশি তাই মনে করতে পারো তুলি, আমার আর কিছু বলার নেই। তখনই হঠাৎ তুলির মনে পড়ে যায় ঈশানের মায়ের বলা কথাগুলো। তোমার অসুস্থতার সময় ঈশান কতটা ভেঙে পড়েছিল। রাত দিন জেগে বসে তোমার কপালে জ্বর পড়তে দিত, বলতো তুলির কষ্ট ও অনুভব করতে পারে। তুলি বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এতদিন ধরে সে ঈশানের ভালোবাসাকে লোক দেখানো ভেবে এসেছে। তার অসুস্থতায় ঈশানের ব্যাকুলতা, তার সেবা, সব কিছু কি মিথ্যে ছিল? ঈশানের মায়ের স্নেহপূর্ণ মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। সেই সরল মহিলা তো মিথ্যা বলতে পারে না। আমি কি করলাম? কেন আমি এত অন্ধ হয়েছিলাম? ঈশান তো সত্যিই আমার খেয়াল রেখেছে। ও তো সত্যিই আমাকে... তুলির গলা ধরে আসে। এতদিন ধরে সে শুধু ঈশানের চাপিয়ে দেওয়া বিয়েটাকেই দেখেছে, তার ভেতরে মানুষটাকে দেখেনি। ঈশানের নীরব কষ্ট, তার ভালোবাসার গভীরতা কিছু সে উপলব্ধি করতে পারেনি। আর আজ যখন সে সামান্যতম হলেও সেই ভালোবাসার ছোঁয়া অনুভব করতে শুরু করেছিল, তখনই নিজের ভুল সিদ্ধান্তে সব ভেস্তে দিল। তুলি বিছানায় বসে ধোয়াতে মুখ ঢেকে কাঁদতে শুরু করে। তার কানে মিশে থাকে অনুশোচনা, হতাশা আর এক গভীর শূন্যতাবোধ। আমি কত বোকা! কেন আমি ওকে এত কষ্ট দিলাম? ও তো আমাকে এত যত্ন নিল, আর আমি কিনা... তার মনে বারবার ঈশানের ব্যথিত মুখটা ভেসে ওঠে। আমার মনে অনেক আঘাত লেগেছে। ঈশানের এই কথাগুলো যেন তার হৃদয়ে তীক্ষ্ণ তীরের মতো বিঁধতে থাকে। সে বুঝতে পারে তার এক মুহূর্তের ভুল বোঝাবুঝি ঈশানের মনে কতটা গভীর ক্ষত সৃষ্টি করেছে। তুলি ঘর থেকে উঠে দাঁড়ায়। তার ভেতরের অস্থিরতা তাকে স্থির থাকতে দিচ্ছে না। সে জানে না ঈশান কোথায় গেছে, কখন ফিরবে, কিন্তু তার মনে
কিন্তু তার মন ব্যাকুল হয়ে উঠছে ঈশানের কাছে ক্ষমা চাওয়ার জন্য। সে বুঝতে পেরেছে ঈশান তাকে সত্যি ভালোবাসে। তার ভালোবাসার প্রকাশ হয়তো ভুল ছিল, কিন্তু তার অনুভূতি খাঁটি। তুলি দরজার দিকে এগিয়ে যায়। তার মনে একটাই চিন্তা, কিভাবে সে ঈশানের কাছে তার ভুল স্বীকার করবে, কিভাবে সে তার ভাঙা মন জোড়া লাগবে। আর আদৌ কি ঈশান তাকে ক্ষমা করবে? অনুশোচনার আগুনে দগ্ধ হতে থাকে তুলির মন। বাইরের রাতে নিস্তব্ধতা ভেঙে যেন ভেতরের হাহাকারকে আরও বাড়িয়ে তোলে। গভীর রাতে ঈশান যখন ক্লান্ত শরীরে বাড়ি ফিরে, তখন সারা বাড়ি নিস্তব্ধ। তার মনে তখনও তুলির তিক্ত কথাগুলো ঘুরপাক খাচ্ছে। দরজা খুলে ভেতর ঢুকে দেখে লিভিং রুমে আলো জ্বলছে। সোফার উপর উদ্বিগ্ন মুখে বসে আছে তুলি। ঈশানকে দেখে সে দ্রুত উঠে দাঁড়ায়। ঈশান, তুমি এসেছো? আমি আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এত রাতে জেগে আছো কেন? ঘুমাতে যাওনি? আমার কথা শোনো প্লিজ। আমি আমি তোমাকে যা বলেছি তার জন্য আমি খুবই লজ্জিত। আমার ভুল হয়ে গেছে। তোমার মতো একজন ভালো মানুষকে আমি কত খারাপ কথা শুনিয়েছি। আমাকে ক্ষমা করে দাও ঈশান। তুলির চোখে জল চিকচিক করছে, তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে অনুশোচনায়। ঈশান কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে থাকে। তার চোখে মিশ্রিত ক্লান্তি আর অবিশ্বাস। এখন আর ক্ষমা চেয়ে কি হবে তুলি? যা বলার তুমি তো সেদিনই বলে দিয়েছো। না ঈশান, বিশ্বাস করো আমার ভুল হয়ে গিয়েছিল। ঈশানের মায়ের কথা শোনার পর আমি বুঝতে পেরেছি তুমি তুমি সত্যিই আমার খেয়াল রেখেছো। আমি তোমাকে ভুল বুঝেছি। ও, তার মানে এখন তুমি বুঝতে পারছো আমার সেবা, আমার যত্ন সব কিছু এখন তোমার কাছে সত্যি মনে হচ্ছে? হ্যাঁ ঈশান, সত্যি। আমি তোমাকে বিশ্বাস করি। প্লিজ আমাকে আর কষ্ট দিও না। ঠিক সেই মুহূর্তে তুলির চোখ পড়ে ঈশানের হাতের দিকে। ঈশানের ডান হাতের তালুতে একটি তাজা আঘাতের চিহ্ন। চামড়া ছিলে গেছে এবং সামান্য রক্ত জমাট বেঁধে আছে। ঈশান, এটা কি হয়েছে তোমার হাতে? কোথায় লেগেছে? ও কিছু না তুলি, সামান্য একটু লেগেছে। সামান্য? আমি দেখতে পাচ্ছি রক্ত জমে আছে। বলো কি হয়েছে? তুমি কি কোথাও ধাক্কা খেয়েছো? আরে বললাম তো কিছু না, তুমি এত বাড়াবাড়ি করছো কেন? বাড়াবাড়ি করছি? তোমার হাতে এত বড় আঘাত আর তুমি বলছো কিচ্ছু না। নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। কার সাথে লেগেছে তোমার? কেন তুমি সবসময় এমন করো তুলি? আমি বললাম তো সামান্য ব্যাপার। আমি আমার একটা মেয়ে এমপ্লয়িকে বাঁচাতে গিয়ে ব্যথা পেয়েছি। তুমি কি আমাকে একটু বিশ্বাস করতে পারো না? সব সময় খুদ ধরতেই হবে? বিশ্বাস? আমি তোমার কাছে বিশ্বাস? তুমি আমার কাছে বিশ্বাস আশা করো? যে মানুষটা আমাকে জোর করে বিয়ে করেছে তার কাছে আমি বিশ্বাস আশা করব? তোমার এই লুকোচুরি, তোমার এই এড়িয়ে যাওয়া, আমি সবই বুঝতে পারছি। নিশ্চয়ই কোনো খারাপ কিছু করেছো তুমি। খারাপ কিছু? আমি কি খারাপ করতে পারি? আমি তো সারাদিন অফিসের কাজে ছিলাম। অফিসের কাজ নাকি অন্য কোনো ধান্দা করছিলে? তুমি মিথ্যা বলছো। তুমি কোনো মেয়েকে বাঁচাতে যাওনি। তুমি নিশ্চয়ই ওই ছেলেটার সাথে কিছু করতে চেয়েছো। তখন মেয়েটা বাঁচার জন্য তোমার হাতে আঘাত দিয়েছে। তোমার আসল রূপটা আবার বেরিয়ে আসছে, তাই না? তুলি, তুমি কি সত্যি আমাকে এত খারাপ ভাবো? একটা সামান্য আঘাতের জন্য তুমি আমাকে এত কথা শোনাচ্ছ? হ্যাঁ ভাবি, কারণ তুমি একটা মিথ্যাবাদী। তুমি একটা জোচ্চোর। দূর হও আমার চোখের সামনে থেকে। তোমার মুখ আমি আর দেখতে চাই না। তুলি আশঙ্কিক ক্রোধ আর অভিযোগে ঈশান স্তব্ধ হয়ে যায়। এমাত্র তুলি তার কাছে ক্ষমা চেয়েছিল, বিশ্বাস করার কথা বলেছিল, আর এক মুহূর্তে একটি সামান্য আঘাতের চিহ্ন তাদের সম্পর্কের মাঝে আবার এক নতুন তিক্ততার জন্ম দিল। ঈশান হতাশ হয়ে তুলির দিকে তাকিয়ে থাকে। তাদের সম্পর্কের ভবিষ্যৎ কি শুধুই ঘৃণার অবিশ্বাসের বেড়াজালে আবদ্ধ থাকবে? রাগে ফুঁসতে ফুঁসতে তুলি ঘর ছেড়ে চলে যায়। ঈশান কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে ক্লান্ত পায়ে তাদের শোবার ঘরের দিকে যায়। ঘরে ঢুকে দেখে তুলি বিছানার এক পাশে মুখ ফিরিয়ে শুয়ে আছে। ঈশান এগিয়ে গিয়ে আলতো করে তুলির হাত ধরে। তুলি শোনো, আমার কথাটা একবার শোনো। তুমি যা ভাবছো সত্যিটা তা নয়। আমার হাতে সামান্য লেগেছিল। সামান্য? তোমার রক্ত ঝরছিল আর তুমি বলছো সামান্য? তুমি নিশ্চয়ই কোনো ঝামেলায় জড়িয়েছো। বিশ্বাস করো তুলি, আমি মেয়েটাকে বাঁচাতে গিয়েই ব্যথা পেয়েছি। বাঁচাতে? আর তাতে এত রক্ত? তুমি মিথ্যা বলছো। তুমি আমার সাথে লুকাচ্ছ। কেন তুমি আমাকে এত অবিশ্বাস করো তুলি?
আমি কি তোমাকে এতটুকু বোঝাতে পারিনি যে ঈশান তুলির হাত ধরবে তখনই তুলি ঈশানের গালে থাপ্পড় বসিয়ে দেয়। ঈশান তার গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। বোঝাতে পারোনি, তুমি শুধু আমাকে জোর করে এই বিয়েতে বাধ্য করেছো, আর এখন ভালো সাজার চেষ্টা করছো। তোমার সব কিছুই মিথ্যে। তুলি দয়া করে শান্ত হও, তুমি না জেনে ভুল বুঝছো। ভুল? আমি কিছুই ভুল বুঝিনি। তোমার আসল চেহারা আমি চিনে গেছি। ঈশান আর কথা বাড়ে না। বৃষ্টির বিতৃষ্ণায় তার মুখ কাল হয়ে যায়। সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। তুলি বিছানায় উঠে বসে, রাগে কাঁপতে থাকে। কিছুক্ষণ পর তুলির চোখ পড়ে খাটের পাশে রাখা ঈশানের অন্য ফোনটির দিকে। সে তার অফিসের কাজের ফোন। হঠাৎ সেটির স্ক্রিনে একটি নতুন ভয়েস মেসেজের নোটিফিকেশন ভেসে ওঠে। কৌতূহলবশত তুলি ফোনটি হাতে নেয় এবং মেসেজটি প্লে করে। একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আজকে যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমি আর এই দুনিয়ায় থাকতাম না। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। মেসেজটি শুনে তুলি অবাক হয়ে যায়। তার মানে কি ঈশান সত্যি বলছিল? কেমন ঘটেছিল যে মেয়েটি ঈশানের কাছে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানাচ্ছে? ঘটনাটি জানার জন্য তুলি দ্রুত মেসেজ প্রেরকের নাম্বারটিতে কল করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমি ঈশানের ওয়াইফ বলছি। ও ম্যাম, আপনি? জি ম্যাম, বলুন। হঠাৎ আমাকে কল করেছেন, কোনো সমস্যা হয়েছে কি? না, তেমন কিছু না। আমি তোমার মেসেজটি দেখলাম, আর সেখানে তুমি কি বলেছো সেটা ঠিক বুঝতে পারলাম না। ও ম্যাম, সেটা আসলে আজকে যদি স্যার না থাকতেন তাহলে সত্যি আমি আর এই দুনিয়ায় থাকতাম না। কিভাবে, একটু বুঝিয়ে বলবা? আসলে আজকে আমাদের অফিস শেষে যখন আমি অফিস থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলাম, তখনই একটা দ্রুতগতির গাড়ি আমাকে ধাক্কা দিতে আসছিল। ঠিক সেই মুহূর্তেই স্যার কোথা থেকে এসে আমাকে ধরে একপাশে সরিয়ে নেন। স্যার তখন ওনার হাতে অনেক ব্যথা পেয়েছে ম্যাম। মেয়েটির এই কথা শুনে তুলি স্তম্ভিত হয়ে যায়। তার মনে যেন এক বিশাল ঝড় বয়ে যায়। ম্যাম শুনছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যারের মতো একজন হাজব্যান্ড পেয়ে আপনি আসলেই অনেক লাকি ম্যাম। সেটা কেন বলছো? স্যার অনেক ভালো মানুষ। কখনো কোনো মেয়ের সাথে অপ্রয়োজনীয় কথা বলেন না। অফিসে কোনো গুরুত্বপূর্ণ পার্টিসিপেন্টেও কোনো মেয়ে রাখেননি। স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কোনো মেয়ে নেই। আসলে স্যার অনেক লয়াল এবং কেয়ারিং। আচ্ছা, আমি রাখি। তোমার সাথে পরে কথা হবে। আর তোমার স্যারকে বলো না যে আমি তোমার সাথে কথা বলেছি। ঠিক আছে ম্যাম। তখন কলটি কেটে দেয়। ফোনটা হাতে ধরে সে খাটের উপর বসে পড়ে এবং হামা করে কান্না করতে শুরু করে। তার মনে অনুশোচনার ঢেউ আসতে পড়তে থাকে। সে কত বড় ভুল করে ফেলেছে। বারবার শুধু ঈশানকে ভুল বুঝে তাকে কত খারাপ কথা শুনিয়েছে। তুলি মনে মনে বলে, শেষ পর্যন্ত কি না আমি ওর গায়ে হাত তুলেছি? ও তো খারাপ কিছু করতে চায়নি, ও তো শুধু একটু হাতই ধরেছিল। আর ও আসলে আমাকে বাঁচাতে গিয়েছিল। আর আমি কখনো ওকে স্ত্রীর অধিকার দেইনি, তবুও সব সময় আমাকে ভালোবেসেছে। তুলির কান্নার বেগ আরও বেড়ে যায়। তার মনে এক গভীর অপরাধবোধ জন্ম নেয়। সে বুঝতে পারে ঈশানের ভালোবাসাকে সে চিনতে ভুল করেছে। তার সন্দেহ আর অবিশ্বাস তাদের সম্পর্কের মাঝে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে। এখন সেই ক্ষত সে কিভাবে সারাবে? ঈশান কি তাকে ক্ষমা করবে? এই ভাবনাগুলো তার মনকে কুড়ে কুড়ে খেতে থাকে। নিজের ভুলের অনুশোচনায় দগ্ধ হতে থাকে তুলি। আমি এখন কোন মুখে ওর কাছে ক্ষমা চাইবো? ও কি আমাকে ক্ষমা করবে? এই ভাবনা তার মনকে কুড়ে কুড়ে খায়। কাঁদতে কাঁদতে একসময় ক্লান্তিতে তার চোখ ঘুমে ঢলে পড়ে। অন্যদিকে বাড়ির ছাদে একাকী বসে থাকে ঈশান। রাতের নীরবতা তার ভেতরে কষ্টকে আরও বাড়িয়ে তোলে। তার চোখে ঘুম নেই, শুধু এক গভীর বেদনা জমাট বেঁধে আছে। আকাশের দিকে তাকিয়ে সে আপন মনে বিড়বিড় করে, তুলির মনে কি সত্যি আমার জন্য শুধু ঘৃণা আর অবিশ্বাস আছে? হ্যাঁ, তাই তো। এমন কি করেছিলাম আমি তুলি যে তুমি আমার গায়ে হাত তুলতে পারলে? ব্যথা আমার শরীরে হচ্ছে না, ব্যথাটা হচ্ছে মনে। আমার ভালোবাসা কি এতটাই মূল্যহীন তোমার কাছে? আমি তো শুধু চেয়েছিলাম তুমি আমাকে একটু বুঝতে চেষ্টা করো। আমার অনুভূতিগুলো কি এতই মিথ্যে ছিল? আমি তো তোমাকে জোর করতে চাইনি কখনো, শুধু চেয়েছিলাম তুমি আমার ভালোবাসার গভীরতা অনুভব করো।
কিন্তু তুমি তুমি সব সময় আমাকে ভুল বুঝলে। আমার সব চেষ্টা ব্যর্থ হলো। এখন কি আর কোনো আশা নেই? আমাদের সম্পর্কের কি এখানেই শেষ? ঈশানের চোখ অশ্রুসজল হয়ে ওঠে। রাতের ঠান্ডা বাতাস তার ভেতরের হাহাকারকে আরও বাড়িয়ে তোলে। আমি কি এতটাই খারাপ যে তোমার এত ঘৃণা অর্জন করলাম? আমি তো শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম। ঈশান আনমনে নিজের পার্সোনাল ফোনের স্ক্রিনে তার গাল দেখে শারীরিক ব্যথার চেয়ে তার মনে ক্ষত অনেক গভীর। হয়তো আমার ভালোবাসার পথটা ভুল ছিল, কিন্তু আমার ভালোবাসা তো সত্যি ছিল তুলি। তুমি কি কখনো সেটা বুঝবে না? ঈশান হতাশায় মাথা নিচু করে। চাঁদের আলোয় তার বিষণ্ণ মুখ আরও করুণ দেখায়। ঈশানের নীরব কষ্ট কি তুলির হৃদয় স্পর্শ করবে, নাকি তাদের ভুল বোঝাবুঝি মেঘ আরও ঘনীভূত হবে? জানতে হলে গল্পের সাথেই থাকুন। পরের দিন তুলির ঘুম ভাঙলে পাশে ঈশান নেই। বুকটা স্যাট করে ওঠে তার। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে ঈশান ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। তুলির দিকে একবার চোখ পড়লেও সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেয় সে। তুলির বুকের ভেতরটা ধক করে ওঠে। অন্যদিন ঈশান তাকে দেখলে হেসে কথা বলতো, আর আজ এমন উপেক্ষা। ঈশানের মা তুলিকে বসতে বলে সে নীরবে গিয়ে বসে খাবার খাচ্ছিল। তার মনে অনুশোচনার ঝড় বইছিল। ঠিক তখনই দরজার কলিং বেলের শব্দ। কাজের মহিলা গিয়ে দরজা খুলে দেয়, আর বাড়িতে ঢোকে ঈশিকা। ঈশিকাকে দেখে ঈশান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ঈশিকাও ছুটে এসে ঈশানের বুকে ঝাঁপিয়ে পড়ে। দুজনকে জড়িয়ে ধরে। তুলি অবাক হয়ে তাকিয়ে থাকে। তোকে না অনেক মিস করেছি। আর বিয়ে করে তো তুই আমাকে একদম ভুলে গেলি, একটাও ফোন করিসনি। আমিও তোকে অনেক মিস করেছি। আর আগে বল, তুই বিয়েতে আসিসনি কেন? কত করে বললাম। আরে বাবা, তোর তো পুনর্জন্ম হয়েছে। ভার্সিটির ওই কোর্সটা 3 তারিখে শেষ হলো, আর আজকে 5 তারিখ। আমি একেবারেই তোর সামনে সারপ্রাইজ। তোকে তো আমি বারণ করেছিলাম, ওইটার কোনো দরকার নেই। বিনা কারণে এক্সট্রা খাটনি। আচ্ছা বাদ দে ওসব। তখন ঈশানের বাবা মা এগিয়ে আসেন ঈশিকার দিকে। ঈশানের মা ঈশিকাকে জড়িয়ে ধরেন। কেমন আছিস মা আমার? কতদিন পর দেখলাম তোকে। হ্যাঁ বড় আম্মু, অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আর বড় আপু কোথায়? আমাকে তো সবাই ভুলে গেছে, কেউ আর একটাও খবর নেয় না। দৌড়ে গিয়ে ঈশানের বাবাকে জড়িয়ে ধরে। আরে বড় আপু, কে বলেছে আপনাকে ভুলে গেছি? আপনি তো আমাদের জান। হ্যাঁ হ্যাঁ, খুব জানিস, একদিনও তো একটা কল করলি না। বড় আপু, বিশ্বাস না হলে ঈশানকে জিজ্ঞেস করো, ও জানে আমি কি পরিমাণ চাপে ছিলাম ওই কোর্সটা নিয়ে। দম ফেলার সময় পাইনি। আচ্ছা ওইসব বাদ দে, তুই তো নাস্তা করিসনি নিশ্চয়ই, বস একসাথেই খাই। না বড় আম্মু, আমি বাড়ি থেকে নাস্তা করে এসেছি। আচ্ছা আমার ভাবি কোথায়? কই দেখি আমার লক্ষ্মী ভাবিকে। ঈশানের মা তখন ঈশিকাকে তুলির দিকে দেখিয়ে দিয়ে বলে, এই যে ও হচ্ছে তুলি, তোর ভাবি। আর তুলি ও হচ্ছে ঈশিকা, ঈশানের চাচাতো বোন। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে ওরা। কেমন আছো ভাবি? বাহ, তুমি তো দারুণ সুন্দরী। ঈশানে পছন্দ আছে বলতে হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো একদম ফাটাফাটি। তুই এখন তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। নিশ্চয়ই জার্নি করে এসে টায়ার্ড। তারপর আমরা মন খুলে গল্প করব। হ্যাঁ ঈশিকা, তুই তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট কর যা। ওনার রুম মানে? এই বাড়িতে ঈশিকার আলাদা একটা রুম রয়েছে, তেমনি ঈশিকার বাড়িতেও ঈশানের জন্য একটা রুম আছে। ছোটবেলা থেকে একসাথে থাকে তো, তাই দুই বাড়িতে দুজনের আলাদা রুম আছে। ঈশান তখন ঈশিকার ব্যাগটা তুলে নিয়ে ঈশিকার রুমের দিকে যায়। ঈশিকাও তার পিছু পিছু চলে যায়। তুই অবাক হয়ে তাকিয়ে থাকে তাদের দিকে। এই মেয়েটিকে আর ঈশানের সাথে তার এত গভীর সম্পর্ক কেন? তার মনে আবারও সন্দেহের মেঘ জমা হতে শুরু করে। ঈশান ও ঈশিকা তাদের নিজেদের মতো করে কথা বলার জন্য চলে গেল। ঈশানের মা দীর্ঘশ্বাস ফেলে বলেন, এই দুটো আবার এক হয়েছে, এবার পুরো বাড়ি মাথায় করে নেবে দেখিস। একদম ঠিক বলেছ, এই কয়েকদিনে মনে হয় রাতের ঘুম হারাম হয়ে যাবে। তা দুজনেই হেসে ওঠেন। তুলি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন বাবা? আর বলো না,
ঈশান আর ইশিকা যখন একসাথে হয় তখন পুরো বাড়ি মাথায় তুলে ছাড়ে। ছোটবেলা থেকে ওদের কীর্তি লেগেই আছে। কাজিন হলেও তাদের মধ্যে মনে হয় বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে, তাই না? আরে শুধু ভালো সম্পর্ক নয়, অনেক ভালো সম্পর্ক। আসলে ওরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, একসাথেই খেলাধুলা, একই সাথে স্কুলে যাওয়া, যেন দুটো শরীর এক প্রাণ। বিশেষ কথা তো হচ্ছে এদের দুজনের জন্ম একই দিনে হয়েছে, একই সময় হয়েছে। বাহ বাহ, একই দিনে একই সময়ে, তাহলে তো বোঝাই যাচ্ছে কতটা গভীর সম্পর্ক। কিন্তু এত ভালো সম্পর্ক, তারপরও উনি বিয়েতে আসলেন না কেন? সে বলবো যে শুনলে তো, ওর ভার্সিটিতে ছুটি পায়নি তাই আসতে পারেনি। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু কোর্সটা নাকি খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু বিয়েটা তো ছুটির দিনেই হয়েছিল, তাহলে তো আসতেই পারতো। একদিনের জন্য হলেও তো আসা যেত, এত ভালো সম্পর্ক যখন। আরে ছুটির দিন হলেও তো আর দেশের কোনো ভার্সিটিতে পড়ে না। ও আমার ঈশান দুজনেই একসাথে আমেরিকা থেকে পড়াশোনা শেষ করেছে। আর ইশিকা সেখানে আলাদা একটা অ্যাডভান্স কোর্স করছিল, যেটা ওই নির্দিষ্ট সময়ে ছিল, তাই চাইলেও আসতে পারেনি। তাছাড়া ভিসার ঝামেলাও ছিল হয়তো। ও আচ্ছা, এবার বুঝলাম। এত দূরে থাকে তাই হয়তো আসা সম্ভব হয়নি। তুলি মাথা নেড়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করে। তবে ইশিকা আর ঈশানের এত গভীর সম্পর্ক তার মনে কোথাও একটা ছোট্ট খটকা লাগিয়ে দেয়। একই দিনে জন্ম, ছোটবেলা থেকেই একসাথে বড় হওয়া, যেন ভাই বোনের চেয়েও বেশি কিছু। এই ভাবনাটা তার মনের অস্থিরতাকে আরও একটু উস্কে দেয়। তুলি কখনো ঈশানকে এতটা খুশি দেখেনি, কিন্তু ইশিকা আসার পর সে এতটাই খুশি। সারা দিন ধরে ঈশান আর ইশিকা হাসাহাসি, চিৎকার চেঁচামেচিতে তুলি বুকের ভেতরটা ক্রমশ বিষিয়ে উঠছিল। তাদের ছোটবেলার স্মৃতিচান একে অপরের গা ঘেঁষাঘেঁষি, কোনোটাই তার ভালো লাগছিল না। মনে হচ্ছিল যেন তাদের দুজনের একান্তে সময় কাটানোর একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে, আর সে সেখানে নিতান্তই একজন আগন্তুক। সকালবেলা ইশিকা এসে ঈশানের হাত ধরে তাকে টেনে নিয়ে বেড়াতে শুরু করলো। কিরে ভেড়া, চল তো সেই পুকুর পাড়ে গিয়ে বসি। মনে আছে ছোটবেলায় ওখানে বসে কত গল্প শুনতাম। চল চল, তবে এবার কিন্তু তুই আমার কাঁধে ওঠার চেষ্টা করবি না। কোমরের 12টা বাজিয়ে দিয়েছিলি সেদিন। ওহো, এখনো তো ভুলতে পারিসনি। বুড়ো হয়ে যাচ্ছিস একদম। তুলি দাঁড়িয়ে তাদের দেখছিল। মনে হচ্ছিল যেন তাদের দুজনে এক অদৃশ্য জগৎ আছে, যেখানে তার কোনো প্রবেশ অধিকার নেই। দুপুরে খাবার টেবিলে ইশিকা ইচ্ছে করে ঈশানের পাশে বসে তার কাঁধে হাত রেখে কথা বলছিল। ঈশান, মনে আছে সেইবার তোর জন্মদিনে আমি তোর কেকের পুরো ক্রিমটা চেটে খেয়েছিলাম? আর বাবা তোকে বকুনি দিয়ে আমার কান মুলেছিল। কি দিন ছিল, তাই না? তুলি নীরবে খাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন তাদের কথায় তার কোনো অংশ নেই। বিকেলে যখন ইশিকা ঈশানের পুরনো দিনের কোনো দুর্বলতার কথা তুলে ঠাট্টা করছিল আর ঈশান লজ্জায় লাল হয়ে প্রতিবাদ করছিল, তখন তুলির মনে হচ্ছিল যেন তাদের দুজনের মধ্যে এক গভীর বোঝাপড়া রয়েছে, যা তার কাছে সম্পূর্ণ অচেনা। কিরে ভিতর ডিম, মনে আছে ভূতের ভয় দেখিয়ে তোকে ঘরের বাইরে আটকে রেখেছিলাম? আর বলিস না, সারা রাত কেঁদেছিলাম আমি। তুলি তাদের ব্যক্তিগত রসিকতায় কোনো যোগ খুঁজে না পেয়ে অস্বস্তি বোধ করছিল। সন্ধ্যাবেলা ইশিকা যখন ঈশানের কোলে মাথা রেখে পূর্ণদিনের গান শুনছিল, তখন তুলির মনে তীব্র অস্বস্তি হতে শুরু করলো। দোস্ত মেরা দোস্ত, আহা কি গান ছিল এটা, তাই না রে ঈশান? তুলি তাদের ঘনিষ্ঠতা দেখে ভেতরে ভেতরে চলছিল। রাতে খাবার টেবিলে ইশিকা বারবার ঈশানের খাবারের ভাগ চেয়ে নিচ্ছিল, আর ঈশানও হাসি মুখে তাকে দিচ্ছিল। একটু দে না ঈশান, তোর হাতের রান্নাটা কিন্তু ফাটাফাটি হয়েছে। নে না লক্ষ্মীটি, তবে এরপর কিন্তু আর বায়না ধরবি না, ভাবি কিছু বলবে। তুলি তাদের এই ঘনিষ্ঠতা দেখে আর সহ্য করতে পারে না। তুলি তখন অনেক কষ্টে তার রাগ কন্ট্রোল করে। রাতে খাবার টেবিলে খাওয়া শেষে সবাই যখন এক একে উঠে যায়, তুলির মন তখনও খাবারের দিকে ছিল না। যে আনমনে বসে থাকে, তখন ঈশানের বাবা তার কাছে এসে বলেন, তুলিমা, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বাবা, বলুন। তোমার আর ঈশানের সম্পর্ক কেমন যাচ্ছে মা? হঠাৎ এই প্রশ্ন করছেন বাবা?
আজকে ঈশান আমার কাছে এসেছিল, আমাকে বলেছে আমি কেন তোমার বাবাকে ব্ল্যাকমেল করে তোমাকে রাজি করিয়েছি। তুলি, তুমি হয়তো ঈশানকে ভুল বুঝছো। শোনো, আসলে আমি অনেক আগে থেকেই তোমাকে ঈশানের জন্য ঠিক করে রেখেছিলাম। আমি তোমার বাবার সাথেও অনেক আগে থেকে কথা বলে রেখেছি। ঈশান দেশে আসার কিছুদিন পর ও নিজেই বলে ও তোমাকে পছন্দ করে, তাই আমি আর দেরি করতে চাইনি, তোমাদের বিয়েটা দিয়ে দিয়েছি। তুমি হয়তো বিয়েতে রাজি হবে না, তাই তোমার বাবা তোমাকে ওই ব্ল্যাকমেলের কথাটি বলেছে। বিশ্বাস করো তুমি, আমি তোমার বাবাকে কোনো প্রকার ব্ল্যাকমেল করিনি। তুলির চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। সে আর কোনো কথা না বলে টেবিল থেকে উঠে দাঁড়ায় এবং দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে যায়। তুলি রুমের সামনে গিয়ে ভেতরে ঢুকে দেখে ঈশান নিচে মেঝেতে একটি তোষক বিছিয়ে ঘুমিয়ে আছে। তুলির বুকটা ভেঙে যায়। সে খাটে গিয়ে বসে নীরবে কাঁদতে শুরু করে। তুলি ঈশানের দিকে তাকিয়ে মনে মনে বলে, ঈশান সবসময় বলতো, তুলি বিশ্বাস করো, আমি তোমাকে জোর করে বিয়ে করিনি, আমি এই বিষয়ে কিছুই জানতাম না। তুলি তখন ঘুমন্ত ঈশানের দিকে তাকায়। শান্ত মায়াবী মুখটা ঘুমিয়ে বিভোর। তার মনে অনুশোচনা ঢেউ লাগে। এতদিন সে ঈশানকে ভুল বুঝেছে, কত কষ্ট দিয়েছে। ধীরে ধীরে তুলি খাট থেকে নেমে আসে এবং সপ্তপনে ঈশানের পাশে বসে। আলতো করে তার কপালে একটি গভীর চুমু দেয়। তারপর পরম যত্নে ঈশানকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ঠিক তখনই তুলি মনে মনে বলে, এটা কি ঠিক হবে? ও তো আমার উপর রেগে আছে। এখন যদি ঘুম ভেঙে রেগে যায় না, আগে আমি ক্ষমা চাইবো। কাল সকালে ঘুম থেকে উঠেই আমি ওর কাছে আমার সব ভুলের জন্য ক্ষমা চাইবো, আর কখনো ওকে অবিশ্বাস করব না। তাই তুলি তখন ঈশানকে ছেড়ে দিয়ে ঈশানের গালে একটা কিস করে তারপর খাটে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তুলির ঘুম ভাঙে। নিচে তাকিয়ে দেখে ঈশান নেই। বুকটা স্যাত করে ওঠে তার। তাড়াহুড়ো করে বিছানা থেকে বারান্দায় যায়, তারপর ওয়াশরুমে। কোথাও ঈশানকে দেখতে পায় না। মনটা অজানা আশঙ্কায় ভরে ওঠে। দ্রুত পায়ে নিচে নেমে আসে তুলি, কিন্তু সেখানেও ঈশানের দেখা নেই। হঠাৎ তার মনে হয় ঈশিকার ঘরে গিয়ে দেখবে, কিন্তু ঈশিকার ঘরে দরজা খোলাই শুধু নয়, ভেতর ঈশিকা বা ঈশান কারোরও চিহ্নমাত্র নেই। তুলি কিছুটা চিন্তিত হয়ে ঈশানের মায়ের কাছে যায়। মা, ঈশান আর ঈশিকা কাউকে তো আজকে দেখছি না, ওরা কোথায় গেছে? ও হ্যাঁ, ওরা সকালেই একসাথে কোথাও যেন বেরিয়েছে। কোথায় গেছে মা? কিছু কি বলে যায়নি? আমি জিজ্ঞেস করেছিলাম, ওরা বলল আজকে নাকি কি একটা দেখাবে, তারপর চলে গেল। তুমি চিন্তা করো না মা, খুব তাড়াতাড়ি হয়তো ফিরে আসবে। ওদের দুজনের একসাথে ঘুরতে যেতে ভালো লাগে তো, ওরা মাঝে মাঝেই এইভাবে বলা টলা ছাড়া উদাও হয়ে যায়। ঈশানের মেয়ের স্বাভাবিক কথাগুলো তুলির মনে উদ্বেগ পুরোপুরি কমাতে পারে না। কি একটা দেখাবে, এই অস্পষ্ট উত্তরে তার সন্দেহ আরও ঘনীভূত হয়। কোথায় গেছে তারা? কেন ঈশান তাকে কিছু না বলে গেল? আর ঈশিকার সাথেই বা এত সকালে কোথায় গেল তারা? নানা প্রশ্ন তার মনে ভিড় করতে থাকে। গত রাতের অনুশোচনা আর ভালোবাসার স্পর্শ কি মিথ্যা ছিল? ঈশানের নীরবতা কি অন্য কোনো সংকেত দিচ্ছে? তুলির অস্থির মন খারাপের আশঙ্কায় ভরে ওঠে। তুলির চিন্তা তখনও কাটেনি। বুকের ভেতরটা ধুকপুক করছে। কিছুক্ষণ পরেই দরজা খুলে হাসতে হাসতে ভেতরে ঢুকে ঈশান আর ঈশিকা। তাদের প্রাণখোলা হাসি যেন সকালের রোদকেও হার মানায়। কি রে, তোরা সকাল সকাল না বলে কোথায় গিয়েছিলি? আমি তো ভেবেছিলাম কি না কি হয়ে গেল। আরে বড়মু, আমরা তো বলছিলাম যে আজকে তোমাদেরকে একটা কিছু দেখাবো, মনে নেই? হ্যাঁ হ্যাঁ মনে আছে, কিন্তু কি দেখাবি সেটাই তো বল। ঠিক তখনই ঈশানের বাবা ঘরে আসেন। কি ব্যাপার, এত হাসাহাসি কিসের? আর কি দেখানোর কথা হচ্ছে এখানে? আরে বাবা, সকাল থেকে বলছিস কি একটা দেখাবে, কিন্তু এখনো পর্যন্ত মুখ খুলছে না। কিরে ঈশান আর ঈশিকা, কি দেখাবি বল তো এবার? আমারও তো জানতে ইচ্ছে করছে। আরে বড় বউ, একটু ওয়েট করো না, সবুর কোলে মেয়ে ফলে। কেন, সারপ্রাইজ নাকি? তোদের দুজনের প্ল্যানিং মনে হচ্ছে। ঈশান আর ঈশিকা দুজনেই একসাথে মাথা নেড়ে হ্যাঁ জানায়। তুলি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। কেমন সারপ্রাইজ তারা দিতে চলেছে, আর কেন তাকে কিছুই জানানো হয়নি? তার মনে চাপা অস্বস্তিও যেন আরেকটু বাড়ে। বাড়ির সকলের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেমন দেখাবে ওরা? কিছুক্ষণ পর বাড়ির গেট দিয়ে একটা পিকআপ প্রবেশ করে। কিছু লোক ধরে ধরে একটা কাছের আলমারি বাড়ির ভেতর নিয়ে আসে এবং সেটা
ড্রয়িং রুমের এক কোণে সুন্দরভাবে দাঁড় করিয়ে রাখে। কিরে, কিছুই তো বুঝলাম না, এটা আলমারি কেন? আরে বড় বউ, আর একটু ধৈর্য ধরো না। ঠিক তখনই সেই লোকগুলো আরও 3টি বড় বড় বাক্স নিয়ে বাড়ির ভেতর ঢোকে। বাক্সগুলো আলমারির সামনে রাখা হয় এবং লোকগুলো চলে যায়। এবার কিন্তু অপেক্ষার পালা শেষ। হ্যাঁ মা, তাড়াতাড়ি দেখা তো কি এমন জিনিস। ইশিকা একে একে 3টি বক্সের মুখ খুলে দেয়, আর যা বেরোয় তা দেখে বাড়ির সকলের চোখ কপালে ওঠার জোগায়। বাক্সগুলোতে থরথরে সাজানো বিভিন্ন পুরস্কার, ক্রেস্ট, ট্রফি, সার্টিফিকেট, আর একটা বক্সে শুধু ঈশানের সব পুরস্কার, আরেকটাতে শুধু ইশিকার, আর অন্যটাতে ঈশান ও ইশিকার একসাথে পাওয়া সমস্ত পুরস্কার। এত দামি আর এত এত বড় পুরস্কার দেখে তুলিসহ বাড়ির সকলের চোখ ছানা বড় হয়ে যায়। কিরে, এগুলো সব কি তোদের? এত পুরস্কার? নিজেরাই দেখে নাও না, এগুলো কার? এই এক বক্সে আমার যত অর্জন, এই এক বক্সে শুধু ইশিকার, আর এটাতে আমাদের দুজনের একসাথে পাওয়া সবগুলো। বাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এবার বুঝলাম কয়েকদিন পর পরে তোদের কি এমন পরীক্ষা থাকতো, আর কেন তোরা সারাক্ষণ আমেরিকায় এত ব্যস্ত থাকতি। ইশিকা তখন এক এক করে ক্রেস্ট, ট্রফি আর সার্টিফিকেটগুলো আলমারিতে সাজাতে শুরু করে। এই আলমারিটা তাহলে এগুলো সাজানোর জন্যই এনেছিস? হ্যাঁ মা, একটা সারিতে থাকবে আমার পুরস্কারগুলো, আরেকটাতে ইশিকার সব অর্জন, আর একদম নিচের সারিতে থাকবে আমাদের দুজনের একসাথে পাওয়া পুরস্কারগুলো। ঈশানের বাবা ঈশান ও ইশিকার একসাথে পাওয়া পুরস্কারগুলোর দিকে তাকিয়ে কৌতূহলী হয়ে ওঠেন। একটিতে লেখা বেস্ট কাপল ডান্সার, আরেকটিতে বেস্ট ডুয়ে, আর আরেকটিতে বেস্ট পেয়ার। তোরা নাচ শিখলি কবে? আমি তো জানতাম না। আরে বড় বউ, আমরা ওখানে গিয়ে সব শিখেছি। কত কম্পিটিশনে যে একসাথে নেচেছি। ইশিকা একটা চকচকে ক্রেস্ট হাতে নেয়, সেটিতে বড় করে লেখা কাপল অব দ্য ক্যাম্পাস। আমাদের একসাথে পাওয়া সেরা পুরস্কারই হচ্ছে এটা। শুধু আমাদের ক্যাম্পাস নয়, পুরো ভার্সিটির সকল সেকশনের মধ্যে আমরা এটা পেয়েছি। ঈশানের বাবা মা বিস্ময়ে আপ্লুত হয়ে ঈশান ও ইশিকার দিকে তাকিয়ে হাসি মুখে মাথা নাড়েন। এতক্ষণ তাদের ছেলে আর তার বোনের মধ্যে লুকানো ছিল, তারা ধারণাও করতে পারেনি। তবে তুলির মুখের দিকে তাকালে অন্য ছবি ধরা পড়ে। এতক্ষণ সে নীরবে সব দেখছিল। ঈশান আর ইশিকার এতগুলো একসাথে পাওয়া পুরস্কার, বিশেষ করে বেস্ট ডুও আর কাপল অব দ্য ক্যাম্পাস, এই শব্দগুলো তার মনে যেন কাটার মতো বিদ্ধা থাকে। তাদের দুজনের বোঝাপড়া, তাদের সাফল্য, সব কিছুই তুলির মনে এক নতুন ধরনের সন্দেহ আর নিরাপত্তাহীন জাগিয়ে তোলে। ঈশানের জীবনে তার স্থান ঠিক কোথায়? এই প্রশ্নটা তার মনে আরও জোরালো হয়ে ওঠে। দুপুরে খাবার পর তুলি ভাবে এই সুযোগে ঈশানের সাথে গতকালের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেবে। মন স্থির করে সে ঈশানের কাছে যেতে উদ্যত হয়, কিন্তু ঈশান যেন তাকে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, অথবা কোনো না কোনো কাজের অজুহাতে সেখান থেকে সরে যায়। একবার তুলি ডাকতে গিয়েও থেমে যায়। ঈশানের উদাসীনতা তার বুকে ধাক্কা দেয়। তুলি মনে মনে বলে, ও কি এখনো আমার উপর রাগ করে আছে? হয়তো গতকাল আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। ঈশান যেন তুলির আশেপাশেও ঘেঁষতে চাইছে না। সে ইশিকার সাথে কথা বলছে, নয়তো বাড়ির অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখছে। তুলি কয়েকবার চেষ্টা করেও তার মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়। প্রতিবার ঈশানের এই এড়িয়ে যাওয়া তুলির মনে গভীর কষ্ট দেয়। তার অনুশোচনা আরও বাড়ে। তুলি মনে মনে বলে, না, এইভাবে এড়িয়ে গেলে তো আর হবে না। আমার ভুল, আমি বুঝতে পেরেছি। আজ যে করেই হোক আমি ওর কাছে ক্ষমা চেয়েই ছাড়বো, আর দেরি করা ঠিক হবে না। তুলি নিজেকে স্থির করে নিয়ে ঈশানের জন্য অপেক্ষা করতে থাকে। সে জানে একটা সময় আসবে যখন তাদের দুজনকে মুখোমুখি হতে হবে। সে মুহূর্তের জন্য সে নিজেকে প্রস্তুত করে। মনে মনে সাজাতে থাকে তার ক্ষমা চাওয়ার কথাগুলো। তার একটাই আশা, ঈশান যেন তার অনুতাপ বুঝতে পারে এবং তাকে ক্ষমা করে দেয়। সেদিন রাতে ডিনারের পর যখন বাড়ির সবাই যে যার ঘরে চলে যায়, ঈশান বরাবরের মতো তাদের শোবার ঘরে এসে নিচে মেঝেতে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তুলি ঘরে ঢোকে। ঈশানকে নিচে শুয়ে থাকতে দেখে তার বুকটা ধক করে ওঠে। এগিয়ে গিয়ে ঈশানকে ডাকে, ঈশান, তোমার সাথে কিছু কথা ছিল। ঈশান কোনো উত্তর দেয় না, ঘুমিয়ে ভান করে চুপচাপ শুয়ে থাকে।
তুলি আবার বলে, প্লিজ ঈশান, আমাকে ইগনোর করো না। জাস্ট অল্প কিছুক্ষণ তোমার সাথে কথা বলবো। ঈশান খানিকক্ষণ নীরব থেকে ধীরে ধীরে উঠে বসে। তুলির দিকে তাকায়, তার চোখে এক গভীর শূন্যতা। আচ্ছা, কি বলবে বলো। ঈশান, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বিশ্বাস করো। আমার আর কিছুই বলার নেই, শুধু তোমার ক্ষমা ভিক্ষা করছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এখন আবার ক্ষমা চেয়ে পরে আবার দূরে সরিয়ে দিবে? এসব ক্ষমা চাওয়ার দরকার নেই। তুমি তোমার মতোই থাকো, আমি আমার মতো থাকি। আমি আর তোমাকে ডিস্টার্ব করব না। প্লিজ ঈশান, এমন করে বলো না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। আমাকে আর দূরে সরিয়ে দিও না প্লিজ। তুমি তো আমাকে বিশ্বাসই করো না, আর বিশ্বাস ছাড়া কখনো ভালোবাসা হয় না। তো কিভাবে তোমাকে আমি ক্ষমা করি বলো? না ঈশান, আমি এতদিন বুঝতে পারিনি। আর বিশ্বাস করো, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। যদি ভালোবাসতে তাহলে আমার গায়ে সেদিন হাত তুলতে পারতে না। তুই জানো সেদিন আমি তোমার আঘাতে এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট আমি আমার মনে অনুভব করেছিলাম। বিশ্বাস ভেঙে গেলে সেটা জোড়া লাগানো কত কঠিন, তুমি কি বোঝো না? প্লিজ ঈশান, আমাকে একটা সুযোগ দাও। আমি সব ভুল শুধরে নেব। আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ। তুলি কান্নার তীব্রতায় ঈশান আর সহ্য করতে পারে না, তার কঠিন মনটা নরম হয়। আচ্ছা ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম। তবে আর কখনো তোমাকে অবিশ্বাস করতে পারবে না, আর কখনো আমাকে দূরে ঠেলে দিতে পারবে না। কথা দাও। তুলি দ্রুত এগিয়ে এসে ঈশানকে জড়িয়ে ধরে হামা করে কাঁদতে থাকে। তুলি ঈশানের বুকে মুখ লুকিয়ে বলে, আর কখনো তোমাকে অবিশ্বাস করব না ঈশান, কখনো না। আজকে থেকে কিন্তু আমার অধিকার শুধু আমার, আর কোনো দূরত্ব নয়। তুলি কান্নার মধ্যেই হেসে ওঠে এবং ঈশানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ঈশান তুলির মাথায় হাত বুলিয়ে দেয়। তুলি ঈশানকে বুক থেকে মুখ উঠিয়ে বলে, প্লিজ ঈশান, আমাকে আর কখনো দূরে ঠেলে দিও না। তোমার ইগনোর আমি কিছুতেই সহ্য করতে পারি না। কখনোই আর তোমাকে দূরে রাখবো না, কারণ তোমার থেকে দূরে থাকতে যে আমার কষ্ট না হয়, এখন সব ঠিক হয়ে যাবে আমার পাগলি বউ। ঈশান তুলির কপালে চুমু দেয়। ঈশান তুলির ভেজা গালে হাত রাখে, গভীর মমতায় তার চোখের জল মুছিয়ে দেয়। তাদের দুজনের চোখে আজ নতুন করে ভালোবাসার জন্ম হয়। অনুশোচনা আর অনুরাগের এক উষ্ণ আলিঙ্গনে তারা আবদ্ধ হয়। রাতে নীরবতা ভেঙে শুধু তাদের গভীর ভালোবাসার শ্বাস শোনা যায়। কিছুক্ষণ নীরব আলিঙ্গনের পর তুলি ঈশানের হাত ধরে বলে, চলো এবার বিছানায় গিয়ে ঘুমাই। তুমি আর নিচে ঘুমাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন? আমার তো নিচে কি ঘুমাতে ভালো লাগে? না, আমি তোমাকে নিচে শুতে দিব না। চলো খাটে গিয়ে ঘুমাবে। কেন, বউ খাটে গেলে কি আদর করবে নাকি? ধুর, তোমার কি এগুলো বলতে লজ্জা করে না? দুজনে উঠে বিছানায় গিয়ে শোয়। তুলি পাশ পেয়ে ঈশানকে জড়িয়ে ধরে তার বুকের গভীরে মুখ লুকায়। ঈশান আলতো করে তুলির চুলে হাত বুলিয়ে দেয়। বউ আমার না এখন বাসর করতে ইচ্ছা করছে। বিয়ের দিনে তো বাসর করতে দিলে না, তো আজকে বাসর করে ফেলি। তো তোমাকে কি কেউ বারণ করেছে? ঈশানের ঠোঁটের কোণে এক দুষ্টু হাসি খেলে যায়। সে তুলির মুখটা আলতো করে তোলে। তাদের চোকাচুকি হয়। সেই দৃষ্টিতে থাকে গভীর ভালোবাসা আর দীর্ঘ প্রতীক্ষার তৃষ্ণা। ঈশান ধীরে ধীরে তুলির কপালে, তারপর চোখের পাতায় নাকে আলতো করে চুমু এঁকে দেয়। তুলির সারা শরীরে যেন শিহরণ বয়ে যায়। অনেক দিন অপেক্ষা করিয়েছিলে আমার পাগলি বউ, আর না, আজ সব অপেক্ষা শেষ। ঈশান তুলির ঠোঁটজোড়া দখল করে নেয়। তুলি বিছানার চাদর ধরে রেখেছে। ঈশানের স্পর্শে তুলি কেঁপে উঠছে। ঈশান তুলির ঠোঁটে একটা কামড় দেয়। আও, তোমার কি এই টাইমেও দুষ্টুমি করতে ইচ্ছে করে? কেন বউ, আমি কি? তুলি ঈশানকে তার কথা শেষ করতে দেয় না, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঈশানের বাহুটোরে আবদ্ধ তুলি লজ্জায় রাঙ্গা হয়ে ওঠে। তাদের নিঃশ্বাস ঘন হয়ে আসে। চারপাশে নীরবতা ভেঙে শুধু তাদের গভীর ভালোবাসার উষ্ণ স্পর্শ অনুভূত হতে থাকে। দীর্ঘ বিরহের পর দুটি মন আজ অবশেষে একাকার হওয়ার পথে এগিয়ে যায়। ভালোবাসার এক নতুন অধ্যায়ের সূচনা হয় তাদের জীবনে। পরের দিন সকালে আলো যখন ধীরে ধীরে তাদের ঘরে প্রবেশ করলো, তখন ঈশান আর তুলি একে অপরের বাহুর ডোরে আবদ্ধ। রাতের গভীর ভালোবাসার পর দুজনের মুখে এক স্নিগ্ধ শান্তির আভা। তুলি ঘুম ভাঙে ঈশানের উষ্ণ নিঃশ্বাসে। আলতো করে চোখ খুলে দেখে
ঈশান গভীর ঘুমে আচ্ছন্ন, তার ঠোঁটের কোণে হালকা হাসি রেখা। অবশেষে সব ঠিক হয়ে গেল, আমার ঈশান আমার পাশেই আছে। তুলি বুকের ওপর তুলি ঈশানের মুখের উপর থেকে তার উড়ন্ত চুল সরিয়ে দেয়। তার মনে গতকালের সব তিক্ততা ধুয়ে মুছে গেছে। এখন শুধুই এক গভীর ভালোবাসা আর কৃতজ্ঞতা। সে আলতো করে ঈশানের গালে হাত রাখে। ঈশানের ঘুমের ঘর ভাঙে তুলির স্পর্শে। চোখ খুলে দেখে তার ভালোবাসার মুখ। গুড মর্নিং বউ। এত সকালে ঘুম ভেঙে গেল নাকি আমার রূপ দেখে আর তর সইছে না? গুড মর্নিং, তুমি ঘুমাও, এত কথা বলো কেন? আর ঘুমাবো না, আমার সকাল তো শুরুই হয় তোমাকে দেখে। কাল রাতের সব যেন একটা মিষ্টি স্বপ্ন ছিল। বিশ্বাস হচ্ছে না তুমি আমার এত কাছে। স্বপ্ন নয়, সত্যি। আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আর কখনো যেও না। তুমি আমার জীবন, আমার হৃদয়ের সবটুকু জুড়ে শুধু তুমি। ঈশান তুলিকে আরও কাছে টেনে নেয়। তাদের চোখে আজ নতুন দিনের আলো, নতুন করে ভালোবাসার অঙ্গীকার। নীরবতা ভেঙে শুধু তাদের গভীর ভালোবাসার উষ্ণ শ্বাস শোনা যায়। বাইরের পাখির কলতান যেন তাদের ভালোবাসার গান গাইছে। দীর্ঘ প্রতীক্ষার পর তাদের সকাল হলো ভালোবাসার রঙে রাঙ্গানো। ঈশান তুলির কানে কাছে বলে, জানো তো, এখন মনে হচ্ছে আমাদের বাসর রাতটা কালকেই হওয়া উচিত ছিল। উফ, তুমিও না, এগুলো না বলে ঘুমাও। না, আমার তো আর ঘুমাতে ইচ্ছে করছে না। তাহলে কি ইচ্ছে করছে? আমার তো এখন আবার বাসর করতে ইচ্ছে করছে। তুমি চুপ করবে? আমার বুঝি লজ্জা করে না? কেন, আমার কি একটু অধিকার নেই আমার বউকে ভালোবাসার? অধিকার তো অবশ্যই আছে। ঈশান আলতো করে তুলির ঠোঁটে তার ঠোঁট স্পর্শ করে। তাদের প্রথম সকাল শুরু হয় গভীর ভালোবাসার এক মিষ্টি আলিঙ্গনে। অবশেষে ভালোবাসার জয় হলো ঈশান আর তুলির জীবনে। ভুল বোঝাবুঝি আধার পেরিয়ে তারা খুঁজে পেল একে অপরের উষ্ণ আলিঙ্গন। বিশ্বাস আর অনুতাপের মেলবন্ধনে রচিত হলো তাদের নতুন পথ চলা। এই গল্প শেখায় ভালোবাসায় ধৈর্য ধরলে এবং বিশ্বাস রাখলে সব বাধাই তুচ্ছ। এমনকি অনিচ্ছাকৃত সম্পর্কেও ভালোবাসায় জন্ম নিতে পারে যদি হৃদয় দিয়ে অনুভব করা যায়। ঈশান আর তুলির নবযাত্রা ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই গল্পের শিক্ষা সম্পর্কে ভুল বোঝাবুঝি আসা স্বাভাবিক, তবে বিশ্বাস ও ক্ষমার মাধ্যমেই তা দূর করা যায়। ভালোবাসার স্পর্শে কঠিন পরিস্থিতিও সুন্দর হয়ে ওঠে। প্রয়োজন শুধু একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকা। তো দর্শক, আজকের গল্পটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।